অলরেডি ক্লাস 4 পর্যন্ত এর আগের দিন আমরা করে নিয়েছি। আজকে জাস্ট ক্লাস 5 বলে একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং যদি আমার পুরনো কোনো প্রজেক্ট ওপেন করতে হয়, তো এখান থেকে আমি ওপেন করে নিতে পারি বা ওপেন প্রজেক্টে ক্লিক করে আমি কোনো একটা ফাইল থেকে গিয়ে এটাকে ওপেন করতে পারি। তো এটা আমাদের বিষয় না। জাস্ট আমি একটা প্রজেক্ট আজকে ক্রিয়েট করব এবং প্রজেক্ট ক্রিয়েট করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে আমি ক্লাস 5 বলে অলরেডি একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি এবং সেখানে কিছু কুকিং মানে রান্নার কিছু ভিডিও আমি ডাউনলোড করেছি। স্টেপ বাই স্টেপ কিভাবে একটা এডিটিং হতে পারে সেরকম একটা ফ্লো আমরা তৈরি করব। জাস্ট এগুলো কিছু স্টক ফুটেজ রয়েছে, কোনো শুট করা ভিডিও না। শুট করা ভিডিও থাকলে আমরা কোনো একটা থিমের উপর রান্নার ভিডিওটাকে বানাতে পারতাম। যেহেতু আমাদের কাছে স্টক ফুটেজ রয়েছে, স্পেসিফিক্যাল কোনো থিম বানাতে পারবো না। বাট একটা রান্নার ওভারঅল কনসেপ্ট কিভাবে বানাতে হয় সেটা আমরা শিখবো রিলের মধ্যে। এবং এখানে জাস্ট আমি কয়েকটা ভিডিও আপলোড করে রেখেছি এবং প্রত্যেকটা ভিডিও রয়েছে আমাদের রিল ফরম্যাটে, লম্বালম্বি ফরম্যাটে রয়েছে। এবং প্রত্যেকটা জিনিসই আমাদের রিল ফরম্যাটে রয়েছে। এবং এর সাথে আমি একটা মিউজিক ফাইলও রেখেছি। এর পরবর্তীতে আমার কি কাজ? ক্লাস 5 যেহেতু আমার মেইন ফোল্ডার, যদি এটাকে একটু ক্রস করি, এখানে ক্লাস 5 হচ্ছে আমার মেইন ফোল্ডার। এর ভিতরে একটা ফোল্ডার বানিয়ে নেবো প্রজেক্ট বলে, যেটা এখন আমার বানানো নেই। এবং এটার ভিতরে আমি প্রজেক্টটা রাখবো। পরবর্তীতে এটা আমার ওপেন করতে সুবিধা হবে। এবং এই ফোল্ডারে এরকমভাবে যদি আমি কাজ করি, মানে একটা মেইন ফোল্ডার তার ভিতরে ফুটেজ আর একটা প্রজেক্ট ফাইল। আমি অন্য কোনো কম্পিউটারে যদি আমার মনে হয় যে এখানে কাজ করলাম, আবার অন্য কাউকে পাঠাবো ফাইলটি। তো তখন যদি এই ক্লাস 5 নামের যে ফোল্ডারটা আছে এটাকে কপি করে যদি কাউকে দিই পেন ড্রাইভে বা কোনোভাবে মেইল করি এই পুরো ফোল্ডারটাকে, তো তখন তার কাছে যদি এই ৩ টে ফোল্ডারই থাকে, কুকিং এর ভিডিও, মিউজিক এবং প্রজেক্ট ফাইলের যেটা বানাবো সেটাও যদি থাকে, সে পরবর্তীতে তার কম্পিউটারে ওপেন করেও কাজ করতে পারবে। তো এই জন্যই প্রজেক্টটাকে অর্গানাইজ করা এবং সঠিকভাবে এটার কাজ করার জন্য আমাদের কাজের ফ্লোকে অনেক বাড়িয়ে দেবে। তো আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, নিউ ক্লিক করলাম, ফোল্ডারে গেলাম, এখানে লিখে দেবো প্রজেক্ট। যেহেতু এটার ভিতর আমরা প্রজেক্টটাকে আমরা সেভ করব। তাহলে কুকিং, এখানে মিউজিক রয়েছে একটা, আর একটা প্রজেক্ট বলে আমি ফোল্ডার বানালাম। এরপর আমার কি কাজ হবে? এটাকে আমি ক্রস করলাম। ক্লাস 5 এর ভিতর এই কাজটা আমি করে নিয়েছি। কি কাজ করলাম? কুকিং এর কিছু ভিডিও রেখেছি, কিছু মিউজিক রেখেছি, আর এখানে প্রজেক্ট বলে একটা ফাইল বানিয়ে নিলাম। এর পরবর্তীতে কি করব? প্রিমিয়ারে চলে এলাম। নিউ প্রজেক্টে ক্লিক করব। জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে যেহেতু আজকে আমাদের ক্লাস 5, তো আমি প্রজেক্টের নামটা ক্লাস 5 ও দিতে পারি বা কুকিং ভিডিও দিতে পারি। আমার যেটা মনে হবে। তো এখানে আমি জাস্ট এখানে দিলাম কুকিং ভিডিও দিই বা ক্লাস 5 ই দিই। এখানে মেইন যেহেতু আমাদের প্রজেক্ট ফাইল, আমি যেটাতে বুঝতে পারবো এটা যে কেউ মাথা কিনে নেয়নি যে এই নামই দিতে হবে। আমি যেটাতে বুঝতে পারবো, আমার যেটাতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে, আমি সেটা এখানে করতে পারি। তো এখানে আমি ক্লাস 5 এ দিলাম। ক্লাস 5 বলে দিলাম। ক্লাস 5। এরপর সিম্পলি আমি কি করব? ব্রাউজারে ক্লিক করব। এই ব্রাউজার অপশনটা আছে, এটাতে ক্লিক করলাম। ডেস্কটপে গেলাম। ডেস্কটপে ক্লাস 5 বলে যে ফোল্ডারটা রয়েছে এর ভিতরে যাব। যেহেতু আমি প্রজেক্ট বলে অলরেডি ফাইল ক্রিয়েট করেছি, এই প্রজেক্ট ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট ফোল্ডার করে দিলে আমার ৫ নম্বর দিনের যে ক্লাসের প্রজেক্ট ওর ভিতরে থাকবে। ওই ফাইলটার ভিতরে থাকবে। এর পরবর্তীতে কি রেন্ডারারটা থাকবে কিউডা। যাদের এটা নেই ওপেনসিএল আছে তারা ওপেনসিএল করবেন, আর যাদের কিছুই নেই তারা সফটওয়্যার অনলি করে নেবেন। এটা হচ্ছে হার্ডওয়্যারের একটা ম্যাটার। এটা যাদের নেই কিউডা তারা কি করবেন? এখানে সফটওয়্যার অনলি অ্যাজ ইট ইজ ছেড়ে দেবেন, বা যদি ওপেনসিএল বলে একটা অপশন থাকে সেটা যদি থাকে তো সেটা করে নেবেন। বাকি অ্যাজ ইট ইজ থাকবে। টাইম কোড, অডিও স্যাম্পল, ডিভি যা আছে এগুলো কোনো মানে এদিক ওদিক করার দরকার নেই। এবার জাস্ট ওকে। আমরা এখানে কি করলাম? একটু মাউসটাকে অন করে নিই। আপনাদের সুবিধা হবে বুঝতে। আমি কি প্রেস করছি। এখানে দেখো আমার মেইন যে ২-৩ টে কাজ সেটা আমরা করে নিলাম। ১ম এ এসে নেম দিলাম এখানে। তারপরে কি দিলাম আমরা? লোকেশন দিলাম। কোন জায়গায় সেভ করলাম। এটাকে জাস্ট কিউটা যদি থাকে আমাদের, জিপিইউটা আমরা ওটা করে নেব। যদি না থাকে কিছু করার নেই। ওটা অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো। এটার সঙ্গে কোনো সমস্যা নেই। জাস্ট ১ম আমি কোথায় প্রজেক্টের নাম কি দেবো এবং প্রজেক্টটাকে কোথায় রাখবো, এটা আমার ১ম কাজ। আমি যেমন ক্লাস 5 তার প্রজেক্ট ফাইলের ভিতরে এটা রয়েছে এবং নেম দিয়েছি আমি ক্লাস 5 বলে আমি নাম দিয়ে দিয়েছি। তো এটা গেল আমাদের ১ম এর কাজ। মানে পিআইএস এর যে ফার্স্ট স্টেপ পি এর কাজ এটা আমরা করছি এখন। এটা আমরা পি যেটা কাজ, পি এর যে কাজ সেই কাজটা আমরা এখন করছি। তো চলো এরপর জাস্ট ওকে করলাম। ওকে করতে আমাদের এখন যে মোডটা রয়েছে সেটা হচ্ছে এডিটিং মোডে রয়েছে।
অনেকের লার্নিং মোড প্রথম ওপেন করলে লার্নিং মোডে থাকে এবং এডিটিং মোডে এসে যদি আপনাদের কাছে এখানে অনেক এক্সট্রা অপশনস থাকে, এখানে দেখবেন একটা থেকে আরেকটাই সুইচ হচ্ছে, পাশেরটায় ক্লিক করলে একটা প্যানেলে সুইচ হচ্ছে। আপনাদের যদি এক্সট্রা অপশন থাকে সেগুলোকে ক্লোজ করে দেবেন, যা এক্সট্রা অপশন থাকবে ক্লোজ করে দেবেন। কি অপশন প্রথমে থাকবে আপনাদের সেটা একটু ভালো করে দেখে নিন। এটাকে একটু ক্লিয়ার গুছিয়ে করার চেষ্টা করবেন। এখানে থাকবে প্রজেক্ট, এখানে নাম থাকবে প্রজেক্ট, আর কিচ্ছু থাকবে না। এখানে সব ক্লোজ করে দেবেন, যা থাকবে সেগুলোর ৩টে ডটে ক্লিক করবেন, ক্লোজ করে দেবেন। তারপরে কি থাকবে, এগুলোকে নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে কাজ করলে আপনাদেরই কাজ করতে সুবিধা হবে, নাহলে গুলিয়ে ফেলবেন আমার ফাইল কোন দিকে কিভাবে চলে গেল। এখানে থাকবে টাইমলাইন, এখন নো সিকোয়েন্স আছে, এটা যখন সিকোয়েন্স ক্রিয়েট করা হয়ে যাবে তো সিকোয়েন্স চলে আসবে। ওপরে থাকবে সোর্স আর এফেক্ট কন্ট্রোল। এফেক্ট কন্ট্রোলটা আমরা পরে আসবো, নেক্সট দিনের ক্লাসে এফেক্ট কন্ট্রোল আমরা পড়বো। জাস্ট থাকবে সোর্স বা এফেক্ট কন্ট্রোল, এই দুটোকেই রাখতে দেবেন। এখানে থাকবে প্রোগ্রাম, একদম নিট অ্যান্ড ক্লিন, আর কোনো জিনিস এক্সট্রা যেন না থাকে। এখানে থাকবে প্রজেক্ট, শুধু একটা প্রজেক্টের নাম থাকবে, এরকম একটা থাকবে। এদিকে থাকবে টাইমলাইন, ওপরে থাকবে প্রোগ্রাম, এদিকে থাকবে এফেক্ট কন্ট্রোল আর সোর্স। এই মাত্র ৫টা অপশন রাখবেন, বাকি যা থাকবে ৩টে ডটে ক্লিক করবেন এবং ৩টে ডটে ক্লিক করবেন, ক্লোজ প্যানেল করে দেবেন। এবং ক্লোজ প্যানেল করার পরে একবার কন্ট্রোল এস করে নিতে পারেন, তাহলে আপনার ওগুলো ক্লোজ হয়ে গেল। মানে ওই প্রজেক্টের ভিতর যখন আবার ওপেন করবেন ওগুলো নাহলে আবার ওপেন চলে আসতে পারে। তো একবার কন্ট্রোল এস করে দেবেন, যখনই কাজ শুরু করবেন, কিছু ক্লোজ করবেন বা কিছু চেঞ্জেস করলেন, একবার কন্ট্রোল এস করে দেবেন। আর যদি আপনার কোনো ফাইল ঘেঁটে যায়, ধরুন এটা পুরো, এটা যদি ক্লোজই হয়ে যায়, একদম ক্লোজ হয়ে গেছে আর নেই, গায়েব হয়ে গেছে, তো এটাকে আনবো কিভাবে? তো এটাকে আনার জন্য আপনাকে যেতে হবে উইন্ডোজ, আবার এটা ভালো করে নোট ডাউন করুন, যদি কোনো প্যানেল গায়েব হয়ে যায়, যদি কোনো প্যানেল আমার এখান থেকে গায়েব হয়ে যায়, সেটাকে আনার উপায় হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজ থেকে ওয়ার্ক পেসেস, প্রথম অপশনসটা ওয়ার্ক পেসেসে ক্লিক করার পরে রিসেট সেভ লেআউট বা অল্ট শিফট জিরো আপনি প্রেস করতে পারেন। এটা ভালো করে খাতায় লিখে রাখুন, যে আমাদের যদি কোনো প্যানেল উল্টো পাল্টা হয়ে যায় বা খুঁজে না পাই, তো সেটা ঠিক করার উপায় হচ্ছে উইন্ডোজ, ওয়ার্কস্পেসেস, রিসেট সেভ লেআউট। এখানে ক্লিক করলাম, দেখুন আবার আগের অবস্থায় ফিরে চলে এলো। এটা আগের অবস্থায় ফিরে চলে এসছে, কিন্তু একটা প্রবলেম কি হলো, এখানে ইফেক্টটা আবার চলে এসেছে। তো এটাকে আমি জাস্ট ক্লোজ প্যানেল করে দিলাম এবং নিট অ্যান্ড ক্লিন ভাবে এটা আমি করলাম। প্রজেক্ট ক্রিয়েশন এবং ফাইলকে নিট অ্যান্ড ক্লিন করার বিষয়টা আপনাদের ক্লিয়ার? প্রজেক্ট ক্রিয়েশন এবং ফাইলকে নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে সাজানোটা ক্লিয়ার, যে আমার প্যানেলগুলো ঠিকঠাক ভাবে? ইয়েস, ক্লিয়ার। তো সকলের আশা করছি ক্লিয়ার এই জায়গাটা। Yes. তো চলো আগে যাই। কোনো ফাইল প্যানেল যদি আমার গায়েব হয়ে যায় সেটা আর একবার দেখিয়ে দিচ্ছি। ধরো এটা আমার গায়েব হয়ে গেছে, উপরে এটা গায়েব হয়ে গেছে, এটাও গায়েব হয়ে গেছে, এটাও গায়েব হয়ে গেছে, এটাও গায়েব হয়ে গেছে, এটা এদিকে চলে এসছে, এরকম পুরো উল্টো পাল্টা হয়ে গেছে। এটা ধরো কেটে দিলাম, কোনো কিছু নেই, সব গায়েব হয়ে গেছে। এরকম কাজ করতে করতে হতেই পারে, প্রথম কাজ করতে করতে আমাদের সমস্যা হতে পারে। তখন আমরা কি করব, উইন্ডোজে যাব, ওয়ার্ক পেসেসে যাব, রিসেট সেভ লেআউট, আগের অবস্থায় আবার চলে আসবে। এবং এখানে এক্সট্রা দেখো এটা চলে এসছে, এটাকে জাস্ট ক্লোজ করে নেবো। এবং এটা যদি ক্লোজ করে একবার উইন্ডোজ, ওয়ার্কস্পেস, সেভ চেঞ্জ টু দিস ওয়ার্কস্পেসে যদি ক্লিক করে দিই, আর বারবার এফেক্টটা আসবে না। এই নিচের অপশনটা রিসেটের নিচেরটাতে যদি একবার ক্লিক করে দিই, এটা সেভ হয়ে গেল। মানে বারবার যে এফেক্টটা চলে আসছিল ওটা আর আসবে না, মানে এইটাই আমার সেভ হয়ে গেল। আমি যে এটা নিট অ্যান্ড ক্লিন করলাম, এটাকে উইন্ডোজ, ওয়ার্কস্পেস, রিসেট সেভ লেআউটের নিচের অপশনসটা যদি একবার ক্লিক করে দিই, এটা আমার সবসময় সেভ অবস্থায় থাকবে। এভরি টাইম ক্লোজ হয়ে গেলে আবার যদি ওপেন করি, তো সেম অবস্থাতে চলে আসবে, ওরকম ভাবেই চলে আসবে, এরকম ভাবেই আমরা দেখতে পাবো। এরপর আমরা যেটা যাই পি, আই আর এস। পিটা আমাদের কমপ্লিট, প্রজেক্ট ক্রিয়েট আমরা করে নিয়েছি, জাস্ট ওটা আমাদের ফাইলে সেভ হয়ে গেছে, প্রিমিয়ারে আমরা ওটা দেখতে পাবো না। জাস্ট উপরে যদি এই লাইনটা আমরা দেখি, একটু ভালো করে দেখো যে প্রজেক্টটা কোথায় সেভ হয়েছে, এটা আমাদের সবসময় এই উপরে দেখায়, সরি, সবসময় এই জায়গাতে আমাদের দেখাবে, এই উপরটাতে আমাদের দেখাবে, এই জায়গাটাতে সবসময় এভরি টাইম আমাদেরকে দেখাবে যে আমার প্রজেক্টের লোকেশনটা কোথায় রয়েছে, এবং লেখা রয়েছে দেখো স্ল্যাশ প্রজেক্ট বলে, এখানে প্রজেক্টের লোকেশনটা কোথায় সেটা আমাদের সবসময় দেখায়, একদম টপ প্রিমিয়ারের আইকন। এবং এখানে কি দেখায়, ওই যে পাথটা আমি সিলেক্ট করেছিলাম ওটাকে আমাকে সবসময় এখানে দেখাবে, মানে আমার পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। তাহলে
মেনু বারের উপরে একটা অপশন থাকে, সেটা হচ্ছে একটা জাস্ট পাথ দেখায় আমাদেরকে, যেটা আমাদের পরবর্তীতে প্রজেক্টটা খুঁজে পেতে বা দেখতে সাহায্য করে। এটা হচ্ছে পাথ। এটা যদি ভালো করে দেখাই, এটা দেখো আইকনটা দেখাচ্ছে মেনু বারের ঠিক ওপরে। প্রিমিয়ারের আইকন দেখাচ্ছে প্রিমিয়ার প্রো 2019, কোন ভার্সনে কাজ করছি এবং আমার ফাইলটা কোথায় সেভ রয়েছে সেটা সবসময় এভরি টাইম দেখাবে যত এই প্রজেক্টটা ওপেন অবস্থায় থাকবে। তো এটা গেল একদম টপের যে অপশনসটা, এটার কাজ। এই টপের যে লাইনটা, এটা ওটার মানে বোঝায়। এরপর আমাদের কি কাজ? ফাইল ইম্পোর্ট করা। তো ফাইল ইম্পোর্ট করার আমরা ৩ টে স্টেপ দেখেছিলাম। কন্ট্রোল আই করতে পারি। এখানে ফাইলে গিয়ে ইম্পোর্ট এ ক্লিক করতে পারি বা ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারি। তো আমাদের কনভিনিয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফাইলটাকে ওপেন করব। এই দুটোকে ধরবো, কুকিং আর মিউজিক এই দুটোকে সিলেক্ট করলাম। এখান থেকে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবো, এখানে ছেড়ে দেবো। যাদের ড্রাগ অ্যান্ড ড্রপ করার প্রবলেম রয়েছে, যাদের ড্রাগ অ্যান্ড ড্রপ করার প্রবলেম রয়েছে তারা এটার উপর ডবল ক্লিক করে জাস্ট এখানে এটাকে সিলেক্ট করে ইম্পোর্ট ফোল্ডার করলেও হবে। সেটাতেও কোনো সমস্যা নেই। যাদের ড্রাগ অ্যান্ড ড্রপ হচ্ছে না, জাস্ট প্রজেক্ট প্যানেলে ডবল ক্লিক করে, প্রজেক্ট প্যানেলে ডবল ক্লিক করে কুকিংটাকে সিলেক্ট করো বা যেকোনো একটাকে সিলেক্ট করো, ইম্পোর্ট ফোল্ডার করলে পুরো ফোল্ডারটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। আমার চলে এলো এখানে কুকিং এর যে ভিডিওটা রয়েছে সেটা। এরপর এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে। যখনই আমি কুকিং এর উপর ভিডিওগুলো দেখার জন্য ক্লিক করব, এখানে পাশে একটা সাব ফোল্ডার হিসেবে এটা খুলবে। দেখো বিন, এটা হচ্ছে বিন বলে। এই ফোল্ডার গুলোকে বলা হয় বিন ফোল্ডার। এগুলো যদি আমি ক্লোজও করে দিই, আমার মেন ফোল্ডারটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। প্রজেক্টের ভিতর যেগুলো এনে রাখছি সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। এই বিন ফোল্ডার গুলোকে আমরা ক্লোজ করে দিলে কোনো অসুবিধা নেই। এবং বিন ফোল্ডারের ভিতর আমাদের এই টোটাল ভিডিও গুলোকে এখানে দেখাচ্ছে। দেখো যতগুলো ভিডিও ছিল, 10টা ভিডিও ছিল এখানে। তো 10টা ভিডিও এখানে আমার দেখাচ্ছে। এবং এগুলো দিয়ে আমরা রিল বানাবো। এগুলোকে দিয়ে আমরা রিল বানাবো। এবং এখানে দেখো এটা ক্লিক করলাম, এখানে দেখো মিউজিক বলে একটা সাব বিন্দু, এবং সেখানে আমার মিউজিকটা দেখাচ্ছে। আর এটাই যদি আমি পেছনে দিই, দেখো আবার আগের অবস্থায় চলে এলো। এবার আমার যদি মনে হয় যে এইগুলো আমার বারবার অনেকগুলো ফাইল খুলে যাচ্ছে, আমার দেখতে খারাপ লাগছে বা ভালো লাগছে না, সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না, তখন কি করবে? এই কুকিংটা কন্ট্রোল ধরে ক্লিক করবে। যদি আমি কন্ট্রোল ধরে ক্লিক করি, শুধু বিনটা ওপেন হবে। আবার পেছনে চলে এলে আবার প্রজেক্টে চলে আসবে। পাশে আলাদা করে বিন ওপেন হয় না। ঠিক আছে? কন্ট্রোল ধরে যদি আমি ক্লিক করি, শুধুমাত্র বিনটা ওপেন হবে। আবার যখন এই পেছনে ক্লিক করব, তখন আবার প্রজেক্টে চলে আসবে। আর এটা যদি নরমাল অবস্থায় ক্লিক করি আমি, পাশে একটা বিন হবে। ব্যাক করলে বিনটা আবার রয়েই যাবে। আবার পাশে সুইচ করলে আবার ভিডিওটা দেখতে পাবো। যার যেটা কনভিনিয়েন্ট সে সেটা করবে। অনেক সময় কি হয়, অনেকগুলো বিন খুলে যায়, আমরা বুঝতে পারবো না যে প্রজেক্টে এতগুলো বিন কেন চলে এলো। বিন মানে আমাদের কিছু সাব ফোল্ডার, যেগুলো আমার মেন প্রজেক্টের ফোল্ডার, সেগুলোকে আলাদা করে পাশে আবার একটা ফোল্ডার অবস্থায় আমাকে দেখাবে। তো এরকমও রাখতে পারি, যেটা আমার সুবিধা আমি সেটা করে নেবো। এরকমও দেখতে পারি, বা কন্ট্রোল ধরেও ক্লিক করতে পারি। এটাকে জাস্ট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যদি কন্ট্রোল ধরে ক্লিক করি, তাহলে আর বিন আকারে ওপেন হবে না। ব্যাক করলে আবার প্রজেক্টে চলে আসবে। তো এটা আমাদের অনেক সুবিধা দেয়। অনেক সময় এখানে বারবার এই যে মাথাটাতে অনেকগুলো ফোল্ডার হয়ে যায়, সাব ফোল্ডার আমাদেরকে দেখায়, তখন আমাদের একটু ইরিটেটিং হতে পারে ব্যাপারটা, যে এতগুলো কেন ফোল্ডার দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কন্ট্রোল ধরেও করতে পারো, বা এটার উপর ডবল ক্লিক করবে। ব্যাক করলে যদি আমার মনে হয় যে এটা লাগবে না, তাহলে আবার এখানে গিয়ে ক্লোজ করে দেবো। জাস্ট ক্লোজ করে দেবো। মানে এটা নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে প্রজেক্টে কাজ করার সঠিক উপায়। এবার জাস্ট কুকিং এলো। এবার এই ভিডিওটাকে যদি আমি প্লে করতে যাই, তো ওপরে ক্লিক করলে এখানে আমি দেখতে পাবো যে ভিডিওটা আমার কেমন লাগছে বা কোন ভিডিওটাতে কি ফুটেজ রয়েছে সেটা আমি ওপরে দেখতে পাবো। যেহেতু এটা রিল ফ্রেমে রয়েছে, তো সরু করে দেখাচ্ছে, রিল ফর্মে এটা আমাকে দেখাচ্ছে। তো এটা আমাকে রিল ফর্মেই দেখাচ্ছে। কিন্তু এই ওপরের প্যানেলটায় যাওয়ার আগে এই প্যানেলটাকে একটু ভালো করে বুঝে নিই, যে এই প্যানেলটা, নিচের যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলের এই অপশনস গুলোর কাজ কি। নিচের যে এই যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলটার কাজটা একটু আমাদেরকে আগে বুঝে নিতে হবে। এই প্যানেলটা বোঝার জন্য কি করব? এখানে যদি এই যে প্রথম অপশনসটা রয়েছে, এখানে দেখো কতগুলো অপশনস রয়েছে, অনেক কটাই অপশনস রয়েছে এখানে। সেই অপশনস গুলো দেখবো। এখানে প্রথমে একটা অপশনস রয়েছে লক মতো। লক, এখানে লিস্ট ভিউ, এটাকে বলে থাম্বনেল ভিউ, এটাকে ভিউ বলে, এটাকে আইকনটাকে বড় করে দেখার জন্য সার্চ, এটাকে বিন বলে। এবং প্রত্যেকটার কাজ কি আমরা একটা একটা করে দেখি। এটা যদি আমরা লক করে দিই এখন, এটাকে জাস্ট লক করে দিলে কি হবে? যদি লকে ইয়েস করি, এটা দেখো লক হয়ে গেল। এখন পুরো এখানটা পুরো লক হয়ে গেল। আর এখানে ক্লিক করছি, ওপরে যাবে, কিন্তু এই টাইম লাইনে টানতে গেলে তখন আর আসবে না। এখানে জাস্ট ওপরে যাবে, এটা কোনো কাজই করবে না তখন আর।
টাইম লাইনে নিয়ে আসতে গেলে এটা আর আসবে না, লক অবস্থায় আছে। এখানে দেখো লক একটা চিহ্ন চলে এসেছে। এখান থেকে যদি টাইম লাইনে ড্র্যাগ করি, এটা টাইম লাইনে আসবে না, এটা জাস্ট লক অপশনস এর কাজ। এটা লক অপশনস এর কাজ কি, আমাদের কোনো ফুটেজকে যদি আমার মনে হয় যে লক করে রাখবো, টাইম লাইনে আর আনবো না, তো তখন সেটাকে আমরা লক করতে পারি এবং আমরা এটাকে ডিলিট আর করতে পারবো না। এটাকে যদি এখন ডিলিট প্রেস করি, কিবোর্ডে ডিলিট প্রেস করছি কিন্তু ডিলিটও হচ্ছে না, ডিলিট প্রেস করছি তারপর ডিলিটও হচ্ছে না। তো লক করে দিলে কি হবে, সেটার আমরা যে আমরা প্রজেক্ট ফাইলে ইম্পোর্ট করেছিলাম ফাইলটা আর আমাদের এখান থেকে হাঁটবে না, এখানেই থাকবে এবং সেটাকে আমরা কোনো জায়গায় এদিক ওদিক সরাতেও পারবো না। তো এটা হচ্ছে আমাদের লক করার কাজ। তো এটা আমাদের অতটাও কাজে লাগে না, এটা সবসময় লকটাকে আনলক করে রাখবে, গ্রিন অবস্থাতেই রাখবে। তারপরে কি রয়েছে আমাদের, এটাকে বলে লিস্ট ভিউ আর এটাকে বলা হয় আইকন ভিউ বা থাম্বনেল ভিউ। এটাতে ক্লিক করলে কি হচ্ছে, আমরা থাম্বনেল আকারে দেখতে পাচ্ছি, মানে ছোট ছোট ফুটেজ গুলো আমি দেখতে পাচ্ছি, মানে ফুটেজ আকারে দেখতে পাচ্ছি, ছবি ভিডিওর যে থাম্বনেল ভিডিও গুলো আমরা দেখতে পাচ্ছি। এটাতে ক্লিক করলে কি হবে, আমরা লিস্ট ভিউ বলে এটাকে, লিস্ট ভিউ মানে শুধুমাত্র নামগুলো আমরা দেখতে পাবো, শুধুমাত্র নামগুলো দেখতে পাচ্ছি, যেমন কুকিং আর মিউজিক, এই দুটো নাম আমরা দেখতে পাচ্ছি। আর এটা ক্লিক করলে কি হবে, এটা একটু বড় করে দেখাবে, কুকিং আর মিউজিক ফোল্ডার বড় করে দেখাচ্ছে। এবং এর পরেরটায় যদি আসি এবং এটাকে যদি লিস্ট ভিউ করলে সুবিধাটা কি, এর রেজুলেশন মানে কত কি ফ্রেম সাইজ আছে সেগুলো আমরা দেখতে পাবো, কি এফপিএস রয়েছে, মিডিয়ার ডিউরেশন কতটা রয়েছে সেটা দেখতে পাবো। তো এগুলো আমাদের ভিডিও ডিটেলিং দেখতে সাহায্য করে লিস্ট ভিউ। এখানে দেখুন পুরো মিডিয়ার ইনফরমেশন দিয়ে দিয়েছে, 1280 বাই 1366, যা প্রত্যেকটার ইনফরমেশন এখানে দিয়ে রেখেছে, যেটার যা ইনফরমেশন দিয়ে রেখেছে এবং আমাদের বিভিন্ন এফপিএস সম্বন্ধেও আমরা এখানে জানতে পারছি। এবং তারপরে এটা ক্লিক করলে কি হবে, থাম্বনেল ভিউ। এবং এই ফ্রি ফর্মটা আমি দেখাচ্ছি তার আগে একটা দেখি, এই যে একটা লাইন মতো রয়েছে, এটাকে যদি আমি বড় করি, দেখো এখানে আমরা ভিডিওগুলো একটু বড় করে দেখতে পাচ্ছি, বাড়িয়ে দিই, দেখো অনেক বড় হয়ে গেছে, প্রত্যেকটা ভিডিও অনেক বড় বড় আকারে দেখতে পাচ্ছি। তো অনেক সময় হয় আমাদের একটু বাড়িয়ে দেখতে হতে পারে, তো তখন আমরা এরকম বড় করে নিতে পারি, শুধু জাস্ট এই লাইনটাকে ছোট করলে ছোট হয়ে যাবে প্রজেক্ট ফাইলে, এটাকে বড় করলে বড় হয়ে যাবে। চলো আমি একটু প্রজেক্ট ফাইলটাকে বড় করে নিই, তাহলে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। শুধু এই ফাইলটাকে একটু বড় করে নিই, যেটা শুধুমাত্র প্রজেক্ট ফাইলটা এত বড় অবস্থায় দেখতে পাচ্ছি এখন। এখন যদি এটাকে টানি, দেখো বড় হচ্ছে কত, এটাকে বড় করে দেখা যাচ্ছে, আবার এটাকে কমিয়ে নিলে ছোট করে দেখা যাচ্ছে, দেখো ছোট বড় করে দেখা যাচ্ছে এটাকে। এটা জাস্ট আমি এখন প্রজেক্ট প্যানেলটা দেখছি, কিন্তু অন্য কোনো প্যানেল এখন আমি গায়েব করে দিয়েছি, জাস্ট শুধু প্রজেক্ট প্যানেলের এই ফাংশনস গুলো বোঝার জন্য আমি শুধু প্রজেক্ট প্যানেলটা দেখছি এখন। এবার এটাকে বড় করে দেখা যাবে, ছোট করে দেখা যাবে। ফ্রি ফর্ম ভিউ মানে কি, এটা যদি ক্লিক করে দিই, এটাকে আমি যার উপর খুশি রাখতে পারি, মানে আমি নিজের মতো সাজাতে পারি, যে এটার পরে এটা নেব, তারপরে এটা নেব। এটা ফ্রি ফর্ম ভিউ বলে, যা খুশি যেদিক সেদিক করতে পারি। এটা হচ্ছে আমি যেরকম খুশি আমার কোন দিকে রাখবো সেটা আমি বুঝবো। মানে ফ্রি ফর্ম ভিউটা আমাদের কাজে লাগে না, অনেক সময় লাগতেও পারে ছোট ছোট করে দেখার জন্য, যে আমি কোনটার পরে কোনটাকে নেব, এরকম প্যারালালি সাজিয়ে রাখতে পারি, তারপর টাইম লাইনে বা প্রজেক্টে আমি নিতে পারি। তো ফ্রি ফর্ম ভিউটা আমাদের খুব একটা কাজে লাগে না। তো জাস্ট জেনে রাখো, ফ্রি ফর্ম ভিউ মানে নিজের মতো করে এটাকে সাজাতে পারি আমি, এটাই, এছাড়া কিছু না। জাস্ট থাম্বনেল ভিউ রেখেই তো আমরা কাজ করবে। তারপরে কি রয়েছে এখানে, যেমন আমরা ফাইলে শর্ট করে দেখতে পারি যে কোন ফাইলটা আগে বড় রয়েছে, তার নাম অনুযায়ী এবিসিডি করে সাজানো হোক। এখানে অনেক রকম সাজানোর প্যারামিটার রয়েছে, এটাও আমাদের প্রয়োজন নেই। মিডিয়া টাইপ করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোন টাইপের মিডিয়া। তো এই প্যারামিটার গুলো আমাদের অনেক সময় লাগতেও পারে, কিন্তু প্রথম প্রথম টাইমে এগুলো আমাদের লাগবে না, যেহেতু আমাদের এখানে অল্প ফুটেজ রয়েছে, আমাদের প্যারামিটার গুলোর প্রয়োজন নেই। যেমন আমরা কম্পিউটারের ফোল্ডারে দেখি যে কোন ফাইলটার সাইজ বড় রয়েছে সেটাকে আগে দেখাক, তারপরে তারপরেরটা ছোট ছোট হয়ে দেখাক। তো এখানেও সেরকম নাম অনুযায়ী, বিভিন্ন এফপিএস অনুযায়ী, বিভিন্ন প্যারামিটার অনুযায়ী আমরা এই আইকনটা ক্লিক করলে বিভিন্ন প্যারামিটার অনুযায়ী দেখতে পারি। তো এটাও আমাদের খুব একটা এখন প্রয়োজন পড়বে না। তারপরে কি রয়েছে এখানে, যেকোনো যদি একটা ফুটেজকে সিলেক্ট করি, এখানে যদি যেকোনো একটা ফুটেজকে সিলেক্ট করা অবস্থায় এখানে আমরা সার্চ করতে পারি, বিভিন্ন সার্চ ফ্রেম দিয়ে, মিডিয়া দিয়ে, এখানে নামগুলো একটু গন্ডগোল রয়েছে, তো এখান দিয়ে সার্চ করবো না আমরা। সেম সার্চ বার এখানেও রয়েছে, আমরা যদি কোনো একটা নাম দিয়ে মিডিয়াকে সার্চ করি, এখানে যদি 25 লিখি, যেগুলোর মধ্যে 25 কমন, সেগুলো এখানে চলে আসে। যদি এখানে 250 লিখি, কোনোটাতে 250 নেম কমন নেই, যেটাতে কমন থাকবে অনেক সময় নেম দিয়ে সার্চ করা যায়, এফপিএস দিয়ে সার্চ করা যায়। তো এখানেও যা সার্চ বাটন, ওপরেও সেম সার্চ বাটন, একই কাজ করবে। এবং এখানে কিছু প্যারামিটার সেট করা যায়, এখানে প্যারামিটার সেট করা যায় না, জাস্ট তুমি একটা কিওয়ার্ড দিলে সেই কিওয়ার্ড যদি ভিডিওর মধ্যে থাকে তার নামে বা কিছুতে, তো সে অটোমেটিক এখানে দেখাবে তোমাকে। এরপরে কি রয়েছে আমাদের এখানে নিউ আইটেমের একটা অপশন রয়েছে, এটাকে জাস্ট একটু ছোট করি,
এটাকে আবার ছোট করে নিলাম, এটাকে জাস্ট ছোট করলাম, এটাকে ধরে একটু এদিকে টানলাম, এখানে এলাম, প্রজেক্টে এলাম। আমি কিন্তু বিনের মধ্যে দেখো এগুলো আনভিজিবল অবস্থায় রয়েছে, এখন বিনের ভিতরে এগুলো আনভিজিবল অবস্থায় রয়েছে। এখন জাস্ট প্রজেক্টে এলাম, প্রজেক্টে এসে যদি মনে হয় যে সিকোয়েন্স রাখার জন্য একটা ফোল্ডার বানাবো, তো তখন আমি এখান থেকে ফোল্ডার বানিয়ে নিতে পারি, মানে সিকোয়েন্স ফাইলটাকে রাখার জন্য। সিকোয়েন্স বলে যখন আমরা ক্রিয়েট করে দেবো, একটা ফাইল এখানে চলে আসে। তো আমরা চলো আগে সিকোয়েন্স একটা ক্রিয়েট করি। তো সিকোয়েন্স এটা সার্চ চলে গেল, তো এই দিকটা আশা করছি ক্লিয়ার। থাম্বনেল ভিউ, লিস্ট ভিউ, এটাকে ছোট বড় করে দেখার জন্য, এটা বিভিন্ন প্যারামিটার দিয়ে সার্চ করার জন্য এই জায়গাটা। এরপরে যেটা আমরা যাবো সেটা হচ্ছে বিন, আর হচ্ছে নিউ আইটেম। এখানে নিউ আইটেমে ক্লিক করলে আমরা সিকোয়েন্স পাবো, শেয়ার প্রজেক্ট পাবো, অনেক অপশনস পাবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো যখন যেটা প্রয়োজন আমরা সেটা করব। এখন আমাদের দরকার সিকোয়েন্স। তো চলো এখানে সিকোয়েন্সে ক্লিক করলাম, সেটিংসে গেলাম, সিকোয়েন্সে ক্লিক করার পরে আমি সেটিংসে যাব। যেহেতু আমরা রিল ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে এই দিকটা রাখবো 720, আর এই দিকটা রাখবো 1280। এখন 9:16 হয়ে গেল, স্কোয়ার পিক্সেল রইলো। আমি এফপিএসটা চাইছি 25, 25ই থাক। 720 এদিকে 1280 স্কোয়ার পিক্সেল, এটা অ্যাজ ইট ইজ থাকবে। এখানে জাস্ট লিখে দিলাম এরপর কুকিং। মানে এখানে আমি ক্লাস 5ও লিখতে পারি, আমি কুকিংও লিখতে পারি, কারণ আমি যে ফাইলটা বানাচ্ছি সেটা কুকিং এর উপর। আমি যে ক্লাস 5ই লিখতে পারি এরকম কোনো ব্যাপার নেই। আমি কুকিং এর উপর ভিডিও বানাচ্ছি, তো আমার সিকোয়েন্সের নাম কুকিংও আমি দিতে পারি, এবং সেটা এক্সপোর্ট করার সময় তাহলে কুকিং ভিডিও নামে এক্সপোর্ট হবে। এখানে কুকিং লিখে দিলাম, এখানে জাস্ট ওকে, কুকিং লিখলাম। এখানে দেখো কুকিং বলে একটা সিকোয়েন্স ফাইল চলে এলো, এখানে একটা সিকোয়েন্স ফাইল চলে এলো। এই সিকোয়েন্স ফাইলটাকে আমরা কোনো একটা বিনের ভিতর রাখতে পারি। এখানে জাস্ট কুকিং সিকোয়েন্সটাকে আমরা কোনো একটা বিনের ভিতরেও রাখতে পারি। এখানে জাস্ট বিনে যদি ক্লিক করি, এটা দেখো একটা আলাদা জায়গায় পাশে ফোল্ডার খুলেছে। আমরা এখানে একটা বিন ক্রিয়েট করতে পারি, এবং বিন ক্রিয়েট করে সিকোয়েন্স যদি লিখি, এখানে জাস্ট সিকোয়েন্স লিখে দিলাম। একটা বিন ক্রিয়েট মানে এখানে একটা ফোল্ডার বানালাম। এরপর যদি এই কুকিংটাকে ধরে ড্র্যাগ করে দিয়ে দিই, দেখো কুকিংটা এই ভিতরে চলে গেল। এগুলোকে সব একটা আরেকটার সাথে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, এটাকে ধরে এদিকে করা যায়, প্রত্যেকটার সাথে বাইরে এলেও সেটাকে ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। দেখো এখানে সিকোয়েন্সের ভিতরে এখন তাহলে আমার সিকোয়েন্স ফাইলটা রয়েছে। তো এটা একদম কমপ্লিট প্রজেক্ট, কুকিং, মিউজিক, সিকোয়েন্সের ভিতর সিকোয়েন্স ফাইল। এখানে দেখো কুকিং বলে চলে এসেছে। এরপর জাস্ট উপরের দিকে আসি, ফোল্ডার বানানোটা আশা করছি ক্লিয়ার হলো। জাস্ট এখানে ক্লিক করলে একটা এখানে ভার্চুয়াল ফোল্ডার তৈরি হয়ে যাবে, এবং সেই ফোল্ডারে আমরা যে কোনো ফাইলকে এরকম এদিক থেকে টেনে এদিকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে তার ভিতর দিতে পারি। তো প্রজেক্ট ফাইলটা সকলের ক্লিয়ার? একটু আমাকে কাইন্ডলি নক করবেন যে প্রজেক্ট ফাইলটা ক্লিয়ার কিনা একটু। প্রজেক্ট যে প্যানেলটা বা প্রজেক্ট যে ফাইলটা আমাদের, এটা ক্লিয়ার? অনেক ছোট ছোট অপশনস আছে, অনেক, মানে যদি দেখতে যান প্রজেক্ট ফাইলেরই এত ফাংশন, এটা বোঝাতে গেলে এখন 3 দিন লেগে যাবে, শুধু ওই প্রজেক্টের ফাইল অর্গানাইজেশনের বিষয়টা। ফোল্ডার দেনাটা দেখাবে, ফোল্ডার দেখিয়ে দিচ্ছি, ফোল্ডার কিভাবে বানাতে হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রজেক্ট প্যানেলে বড় করলেন কিভাবে? এসকেপের যে নিচের বাটনটা আছে, সেই বাটনটা প্রেস করলে ওটা যে কোনো প্যানেলকে বড় করে আমরা দেখতে পারি। আবার এসকেপের নিচের যে বাটনটা রয়েছে ওটাকে যদি আবার প্রেস করি, আবার ছোট হয়ে যায়। এরকম ভাবে ছোট বড় করা যায়। নতুন ফাইল এনেও তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারো, সব ফাইলই ড্র্যাগ এন্ড ড্রপ করা পসিবল। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি ওই জিনিসটা আরেকবার। বুঝতে পারছি ড্র্যাগ এন্ড ড্রপ করাটা একটু উদ্ভট লাগলো। তো এখানে কুকিং এর ভিতর থেকে আমি সব ভিডিওগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে কুকিং এর ভিতর থেকে সবকটা ভিডিওকে ডিলিট করে দিলাম। কুকিং এর ভিতর থেকে যা শিফট ধরে সিলেক্ট করলাম, এখানে দেখো তারপরে যেটা রয়েছে ডিলিট। এখানে ডিলিট করে দিলে সব ভিডিও ডিলিট হয়ে যাবে, কুকিং এর যে ফোল্ডার থেকে সব ডিলিট। এখন যদি আমি প্রজেক্টে আসি, কুকিং এর যে ফোল্ডারটা দেখো এখানে জিরো রয়েছে, আইটেম জিরো। এখানে কুকিং এর ফোল্ডারটায় আইটেম জিরো, আমি কুকিং এরটা ডিলিট করে দিয়েছি। এরপরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করাটা দেখাবো। জাস্ট এটার উপর ডবল ক্লিক করলাম, কুকিং এর ভিতরে গেলাম, এখান থেকে ধরো কুকিং এর সমস্ত কিছু ভিডিওগুলোকে নিয়ে আসি, ওপেন করছি, জাস্ট ওপেন করলাম। এখানে দেখো কুকিং এর সমস্ত কিছু ভিডিও কি হয়েছে, ফোল্ডারের ভিতর নেই, বাইরে রয়েছে। তো আমি এক এক করে চাইলে
এখান থেকে ধরে এখানে ড্র্যাগ করে দিতে পারি, কুকিং এর ভিতর ধরে ড্র্যাগ করছি, এখান থেকে ধরে ড্র্যাগ করছি, দেখো সব, এবং একসাথেও করতে পারি, এখান থেকে শিফট ধরলাম, শিফট ধরে করলে সবকটা একসাথেও এখানে ড্র্যাগ করে দিতে পারি। দেখো কুকিং এর ভিতর আমরা 10টা ভিডিও আবার এখানে যেমন ছিল অ্যাজ ইট ইজ করে দিলাম, এখানে কুকিং এর ভিতর অ্যাজ ইট ইজ করে দিলাম। এবং এখানে দেখো আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করার, একটু ভালো করে লক্ষ্য করো, এটাকে একটু যদি বড় করি আইকন গুলোকে, এই যে জায়গাটায় দেখো এটা মিউজিকের মতো চিহ্ন দেখাচ্ছে, অডিও লেভেলের চিহ্ন দেখাচ্ছে, তার মানে এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার সাথে অডিও রয়েছে, যেটার সাথে এরকম অডিও চিহ্ন দেখাচ্ছে সেটার মানে অডিও সেটার সাথে রয়েছে। আবার যেটাতে অডিও দেখাচ্ছে না, ধরো এটাতে কোনো কিছু দেখাচ্ছে না, জাস্ট একটা লাইন দেখাচ্ছে, তার মানে এটাতে কোনো অডিও নেই, এই ভিডিওটার মধ্যে কোনো অডিও নেই। যেটাতে দেখাবে এরকম অডিও চিহ্ন সেটাতে অডিও রয়েছে। এবং টাইমলাইনে আনার পর একটা মজাদার জিনিস দেখাবো, যে কিভাবে বুঝবো যে কোন কোন ভিডিওগুলো আমার টাইমলাইনে ইউজ হয়েছে, সেটা জাস্ট একটা আইকন দেখেই আমরা বুঝে নিতে পারবো যে আমার প্রজেক্ট ফাইল থেকে কোন কোন ভিডিওগুলো টাইমলাইনে এসেছে। তো এখানে আমার কিছু ভিডিও অলরেডি চলে এসেছে, তো এখানে আমি কিছু জাস্ট একটা ফ্লো ক্রিয়েট করব, একটা জাস্ট রিল ভিডিও বানাবো। এখানে জাস্ট দেখি কি কি ফুটেজ রয়েছে, আমি একটু স্টাডি করে নিই, এরকম মাউসটাকে এর উপর এদিক ওদিক করলে আমরা এখানে ফুটেজ গুলো দেখতে পাবো। জাস্ট মাউসটাকে এদিক ওদিক করলে এখানে কি ফুটেজ রয়েছে সেটা আমরা দেখতে পাবো, জাস্ট মাউসটাকে এদিক ওদিক করতে হবে, মাউসটাকে এদিক ওদিক করলে জাস্ট ফুটেজ গুলো আমরা দেখতে পাবো। এবং এই যে আইকনটা, এটা মানে এটার সাথে অডিও রয়েছে। এবং আমার যদি এটা ক্লোজও করে দিই, এগুলোকে যদি বিনগুলোকে ক্লোজও করে দিই, আমার মেন জায়গায় কিন্তু থেকে যাবে, মেন জায়গায় থেকে যাবে। তো চেষ্টা করো এটাকে কন্ট্রোল ধরে ওপেন করার, তাহলে তোমাদের সুবিধা হবে। যতটুকু লাগলো করে নিলাম, আবার ব্যাক করলে প্রজেক্টে চলে আসবো, বারবার এখানে আলাদা সাব ফোল্ডার আর খুলবে না। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? প্রজেক্টের বিষয়টা টোটালটা কমপ্লিট। ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ফোল্ডার ক্রিয়েট করা। বিন মানে হচ্ছে এখানে নিজে নিজে যেমন আমরা ডেস্কটপে ফোল্ডার তৈরি করেছিলাম, সেরকমই এখানেও আমরা ফোল্ডার করে ভাগ করে করে রাখতে পারি। কন্ট্রোল ধরার ব্যাপারটা আরেকবার বলে দিন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখুন আমি যদি এই কুকিং ভিডিওটার উপর ক্লিক করি এখন, এই কুকিং ফোল্ডারটার উপর ক্লিক করি, এখানে একটা সাব ফোল্ডার খুলে যাবে আলাদা করে, পাশে একটা খুলে গেল। আবার যদি মনে হয় অডিও নেবো, পাশে আবার অডিওতে ক্লিক করব। তাহলে দেখুন প্রত্যেকটার একটা একটা সাব ফোল্ডার খুলে যাচ্ছে, আমার বুঝতে অসুবিধা হবে যে কোথায় কি রেখেছি, এটাতে যেতে হবে, এটাতে যেতে হবে। কিন্তু আমার মেনলি এখানে আসাই ভালো, একবারে মেন ফোল্ডারে এলাম যেমন ডেস্কটপে করি, এখানে সাব ফোল্ডার খুলে যাচ্ছে। তো এইগুলো যদি যাতে না খোলে এগুলোকে ক্লোজ করছি। এখন যদি কন্ট্রোল প্রেস করে আমি কুকিং এর উপর ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে কুকিং এর উপর ক্লিক করছি, তাহলে আর কিন্তু সাব ফোল্ডার খুললো না, জাস্ট এখানেই খুললো। এটাকে ব্যাক করলে আবার এই জায়গাতে চলে আসবো, আর এখানে দেখুন একটা আলাদা করে নতুন ফোল্ডার খুললো না, মানে অনেক ধরুন যতবার ক্লিক করুন ততবার আলাদা আলাদা ফোল্ডার খুলে যাবে। তো তখন আমি এখানে ধরুন আবার গেলাম, আবার যদি ক্লিক করি আবার এখানে ফোল্ডারে চলে আসছে। তো এই জিনিসগুলো যাতে না হয়, একটাই ফোল্ডারের ভিতরে থাকুক, তো সেক্ষেত্রে আমাদের এটা সুবিধা হয়। আপনি চাইলে করতেও পারেন, কোনো অসুবিধা নেই, সবেতেই কাজ হবে। কিন্তু যদি আপনি নিট অ্যান্ড ক্লিন কাজ করতে চান তো কন্ট্রোল ধরে করবেন আর একটা ব্যাক পেজ করবেন। এখানে মিউজিকটা ক্লিক করছি, ডবল ক্লিক করলাম, দেখুন মিউজিকের আর বিন খুললো না, জাস্ট এটা ব্যাক করে দিলাম, আবার পেছনে চলে এলো। জাস্ট কন্ট্রোল ধরে করলে এটাই সুবিধা। ঠিক এটাও সিকোয়েন্স করেছি, এবং ফোল্ডারে এখানে জাস্ট বিনে ক্লিক করলেই নতুন একটা বিন চলে আসবে। বিনের পর আপনি নাম দিতে পারেন, এখানে যে কোনো নাম দিতে পারেন, যে কোনো জায়গায় ক্লিক করলে সেটার নাম চেঞ্জ করতে পারি। ধরুন এখানে যদি কোনো নাম চেঞ্জ করতে চাই, তো এই কুকিংটার উপর ডবল ক্লিক করলে এটা আমি নাম চেঞ্জ করতে পারি। এখানে ধরুন লিখলাম কুকিং 10 ভিডিও, মানে এই ফোল্ডারটার ভিতর 10টা ভিডিও রয়েছে, এখানে অলরেডি দেখাচ্ছে এটার ভিতর 10টা আইটেম রয়েছে, মানে এই ভিডিওটার ভিতর 10টা আইটেম রয়েছে, মিউজিক পাশে একটা আইটেম, মানে এই ফোল্ডারটার ভিতর একটা রয়েছে মিউজিক। এটা সিকোয়েন্স, মানে সিকোয়েন্সের ভিতর একটাই সিকোয়েন্স ফাইল রয়েছে। এখানে যদি আরো একটা ফাইল থাকতো তাহলে আরো একটা ফাইল ওখানে দেখাতো। এবং কন্ট্রোল বারবার চলে আসবে না, তো এগুলোকে কন্ট্রোল ধরে করলে এগুলো বারবার সাইডে ওপেন হবে না, ক্লোজ করতে হবে না, এবং প্রজেক্টটা আমাদের নিট অ্যান্ড ক্লিন থাকবে। এরপর ক্লিয়ার হয়েছে? এরপর আমাদের আগে যেতে হবে, ভিডিওকে জাস্ট সিলেক্ট করে আমরা টাইমলাইনে আনবো। ক্লিয়ার।
বিন অপশনসটা যাদের আসছে না তাদের এটা একটু ছোট অবস্থায় রয়েছে। এরকম ছোট অবস্থায় রয়েছে। এরকম ছোট হয়ে গেছে। তো এটাকে ধরে একটু এদিকে টানবেন। এটাকে এই যে মাঝখানের গ্যাপটাতে ধরে এদিকে টানবেন। দেখবেন এই অপশনসটা একটু বড় হলে তখন দেখতে পাবেন। এটাকে ছোট অবস্থায় হয়ে গেছে। এটা এদিকে চলে এসেছে। এটাকে এই যে মাঝখানের যে দুটো প্যানেলের মাঝখানের যে ভাগ সেই জায়গাটা থেকে টানবেন দুদিকে, এটা ঠিক হয়ে যাবে। পর আমাদের ভিডিওগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করব। অলরেডি আমরা সিলেকশনটা দেখিয়েছিলাম। তো চলো একটা ফ্লো ক্রিয়েট করা দরকার। ১ম এ দেখি এরকম একটা কিছু সবজি-টবজি কাটছে। এই ধরনের কিছু যেহেতু এটা স্টক ফুটেজ নিয়ে করছি। তো এখানে ফুট এখানে দেখি কি রয়েছে এটা। জাস্ট যেটার উপর ক্লিক করব সেটা এখানে ওপেন হয়ে যাবে। এবং এখানে যদি প্রেস বার প্রেস করি আমি, প্রেস বার প্রেস করলে এটা চলতে শুরু করবে। সাপোর্ট টিম কমেন্ট বক্স যদি অন থাকে একটু অফ করে দাও। আমি খেয়াল করলাম না। এটা জাস্ট স্পেস বার প্রেস করলে দেখো প্লে হতে থাকবে। এখানে আমার যেটা আমি একটু ভিডিওগুলো চেক করে নেব। যেটা আমার পছন্দ হবে আমরা সেটা নিতে পারি। আমার ফার্স্ট এই ভিডিওটা মনে হচ্ছে ঠিকঠাক লাগছে। এটাকে একটু নেব। অবভিয়াসলি ৮ সেকেন্ড আমি নেব না। আমার যতটা পছন্দ হবে আমি ততটা নেব। আমার দেখুন এইদিকে একটা সাইডে হাত চলে আসছে তো এটাকে বাদ দিয়ে দিই। এইটুকু নেব। ১ম থেকে ৩ সেকেন্ড বা ৪ সেকেন্ড নিলাম। ৩ সেকেন্ড বা এই ৪ সেকেন্ড মতো নিলাম। এই ৪ সেকেন্ড। ফার্স্ট ৪ সেকেন্ড মতো জাস্ট এই প্লেটা এখন এটা হচ্ছে এটার ভ্যালুটা হচ্ছে প্লেটা কোন জায়গায় রয়েছে সেটা। এখানে জাস্ট এটা ক্লিক করলাম। মার্ক ইন করার আমার এখন দরকার নেই। আমি মার্ক আউট করে নিলাম। তার মানে এই জায়গাটা ৪ সেকেন্ড সিলেক্ট হলো এবং এটাকে ধরে ড্রাগ অনলি ভিডিও করব। এখান থেকে ধরলে অডিও ভিডিও দুটোই আসবে। এই জায়গা থেকে ড্রাগ করলে শুধুমাত্র ভিডিওটা আসবে। টাইমলাইনে আমি ভিডিওটা আনলাম এবং কি করব কিপ এক্সিস্টিং সেটিংস। অলরেডি আমি সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি। আমার সেই ফরম্যাটেই সিকোয়েন্স থাকবে। জাস্ট কিপ এক্সিস্টিং সেটিংস করলাম। এবং এইটাকে ধরে এই যে মাথাটা রয়েছে এই মাথাটাকে যদি কাছের দিকে করি, এর কাছের দিকে নিয়ে আসি আমি টাইমলাইনটা একটু জুম অবস্থায় দেখব। যেহেতু আমার ছোট আছে ভিডিওটা তো আমি একটু জুম করে নিলাম। এছাড়াও আমরা কন্ট্রোল প্লাস আর মাইনাস দিয়ে জুম ইন জুম আউট করতে পারি। কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা এটাকে জুম ইন জুম আউট করতে পারি। সরি শুধু কিবোর্ডের ব্যাক প্রেসের পাশে যেটা রয়েছে কন্ট্রোল প্রেস করতে হবে না। শুধু প্লাস আর শুধু মাইনাস। সরি কন্ট্রোল না, শুধু প্লাস আর শুধু মাইনাস প্রেস করলে এটা ছোট বড় হবে। এবং এই দিকের যেটা রয়েছে সেটা হচ্ছে লেয়ারকে বড় করে দেখা বা ছোট করে দেখা। উপরে তুললে ছোট হবে, নিচের দিকে নামালে দেখো এটা যে যত কাছাকাছি আনবো তত বড় হচ্ছে। আর যত উপরের দিকে নিয়ে যাবো তত ছোট হচ্ছে। তো এভাবে এইখানের লেয়ার গুলোকে আমরা বড় করতে পারি। মানে উপর নিচে বড় করতে পারি আর এটা লম্বালম্বি ভাবে আমাদের ট্র্যাকটাকে বড় করে দেখায় এই দিকেরটা এই অপশনসটা। এরপরে গেল আমার আরো একটা দুটো ভিডিও দেখি কুকিং এর উপর। এই ভিডিওটাও নিতে পারি। এটাকে একটু দিয়ে দিই। পেস্ট হচ্ছে। আমার যতটা প্রয়োজন দেখি এই যে হাতের মুভমেন্ট দেখে আমি বুঝবো যে যেখানটা থেকে আমার ভালো লাগছে। জাস্ট এখানে দিল। এই জায়গা থেকে আমি জাস্ট এটা প্লেস বার চাপলে বা প্লেটাকে ধরে টান দিলে আমি এটা দেখতে পাবো যে কি রয়েছে ভিডিওটার মধ্যে। জাস্ট এই যে জায়গাটা থেকে নেব, মার্ক ইন করলাম, একটু প্রেস বারটা প্রেস করলাম। ধরুন এইটুকু আমি নিলাম। আমি চাইছি ১ম এর একটু পার্ট নিই। এখান থেকে যে নিচ্ছে এটাকে নিলাম একটু। এই জায়গা থেকে গেলাম। এখানে এটা নিয়ে নিল। এখান পর্যন্ত শেষ করে দিলাম। ব্যাস এখানে প্রেস বার দিলাম। এটুকু জায়গা নিলাম। একটা ভিডিওর ১ম ৫ সেকেন্ড একটু নিলাম। এখান থেকে ড্রাগ অনলি ভিডিও করলাম। এর পরবর্তীতে আরো কিছুটা জায়গা আমি যদি মনে হয় নেব। এই জায়গা থেকে আবার নেব। ওখানটা একটু বাদ থাক। এই জায়গাটার অনেকটা আবার যদি মনে হয় যে এই জায়গা থেকে একটু নেব। এখানটায় তাহলে একটা ক্লিক করব। এই জায়গাটা একটা ক্লিক করব। কিছুটা আবার বাদ পড়ে গেল মাঝখানে। এরকম জায়গায় রাখলাম। বা যদি আমার মনে হয় এই জায়গা থেকে শুরু করব। এখানটায় একটা ক্লিক করলাম। আবার এখানে একটা দিলাম। ব্যাস। এরপর এটাকে ড্রাগ অনলি ভিডিও। আমি এখন সব ভিডিও ট্র্যাকে এড করছি। এটাকে জাস্ট মাইনাস করছি ভিডিও ট্র্যাকটা ছোট হচ্ছে। এবং ১ম এ এরকম হলো।
তারপরে একটা এরকম স্টেপ গেল। তারপরে নেক্সট দেখো ওখানটা জাস্ট কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার হাতটা আবার নিচে চলে এসে আবার একটা ভিডিও নিচ্ছে। এই ফ্রুটস ওখান থেকে নিচ্ছে। এবার দেখি অন্য কিছু একটা ভিডিও রয়েছে কিনা। ধরো এই একটা, এটা একটা নিতে পারি। মিক্স করছে কিছু একটা। এখান থেকে নিলাম এটুকু। এরপর যদি মনে হয় আমার এই দুটো ভিডিওর মাঝখানে আমি ঢোকাবো, তখন প্লে হেডটা কি করব, প্লে হেডটা এখানে রেখে জাস্ট আমি ইনসার্টে ক্লিক করব। এই ভিডিওটা দূরে সরে যাবে এবং মাঝখানে আমার এই ভিডিওটা ঢুকে যাবে। জাস্ট ইনসার্টে ক্লিক করলাম। এখন কি হলো, প্রথম স্টেপে এই জায়গাটা ছিল, পাতাগুলো রাখছে, তারপরে আবার এটা এলো এবং তারপরের স্টেপে আবার একটা ফ্রুটস দিচ্ছে। তো এরকম করতে করতে এই চারটে ক্লিপ মিলে আমার মোটামুটি 17 সেকেন্ড হয়ে যায়। তো এটা আমি একটা মোটামুটি 30 সেকেন্ডের বানাবো। এরপর দেখি আর কি কি রয়েছে ফুটেজ। তো জাস্ট এখানে আমি দেখছি, এখানে আবার কুকিং এর কিছু ভিডিও আমি দেখেছিলাম। তো দেখি এটাকে একটু ছোট করে নিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। জাস্ট এইটাকে নিতে পারি। এটা না, এখানে রান্নার কিছু ভিডিও ছিল, এইটাকে নিতে পারি। জাস্ট এটুকুকে নিলাম। 3 সেকেন্ড, জাস্ট এটা 3 সেকেন্ড আমি সিলেক্ট করলাম। এটা জাস্ট সিলেক্ট। এটা কি বলেছিলাম, শিফট ইন কোন জায়গায় আমি প্রথম অবস্থায় আছি, এটা হচ্ছে শিফট আউট কোন জায়গায় শেষের অবস্থায় আছি, আর মাঝখানে বারটা হচ্ছে প্রেস বার, আর এটা হচ্ছে এক ফ্রেম আগে, আর এটা হচ্ছে এক ফ্রেম পিছে। এক ফ্রেম করে পিছনে যাবে, এটা হচ্ছে এক ফ্রেম করে আগে যাবে। এরপর জাস্ট ড্র্যাগ অনলি ভিডিওটাকে ধরে, এখানে অডিও আছে আমার, এখানে যদি মাঝখান থেকে ধরে টানি অডিও ভিডিও দুটোই আসছে। কিন্তু আমি এটা করব না, জাস্ট ড্র্যাগ অনলি ভিডিও করব। আমার তাহলে ভিডিও লেয়ারে সব আমার ভিডিও ফাইলগুলো থাকছে, এর সাথে যে জয়েন্ট অডিওটা রয়েছে সেটা কিন্তু থাকছে না। এরপর আপনাদেরকে একটা মজাদার ফ্যাক্ট দেখাই, যে বুঝবেন কি করে যে আমার কোন কোন ভিডিওগুলো নেওয়া হয়েছে, আমি কোন কোন ভিডিওগুলো ইউজ করেছি। ধরুন 100টা ক্লিপ নিয়ে আপনি কাজ করছেন, বুঝবেন কিভাবে। এখানে দেখুন কিছু কিছু আইকন হয়ে গেছে নীল রঙের, আর কিছু কিছু আইকন আছে এখনো কোনো কিছু কালার হয়নি। যেমন এই আইকনটা এখনো নীল কালার হয়নি। যে আইকন গুলো নীল কালার হয়ে গেছে, তার মানে সেগুলো আমার টাইম লাইনে ইউজ হয়েছে। এখানে দেখুন যে আইকন গুলো এরকম নীল রঙের কালার দেখাচ্ছে, যে আইকন গুলোতে এরকম নীল কালার দেখাচ্ছে মানে সেটা টাইম লাইনে ইউজ হয়েছে। আর যেটার এখানে কালার দেখাচ্ছে না নীল রঙের, তার মানে এটা টাইম লাইনে এখনো ইউজ হয়নি। এটা হচ্ছে দুটো বোঝার পার্থক্য। দেখুন এটাতে এখনো ইউজ হয়নি বলে এটাতে এখনো নীল হয়নি, কিন্তু তার পাশে একটা ইউজ হয়ে গেছে। রান্না করার যে ভিডিওটা ছিল সেটা অলরেডি এটা ইউজ করলাম এই মাত্র, তো সেই জন্য দেখুন এটা নীল হয়ে গেছে। যেগুলো নীল হয়ে যাবে সেগুলো, তার মানে সেগুলো আমার টাইম লাইনে ইউজ হয়ে গেছে অলরেডি। এরপর চলো এটা হলো, এরপরে এই ফুটেজটা আমি নিতে পারি। চলো জাস্ট এই ফুটেজটাকে দেখি। এই ফুটেজটাকে একটু দেখতে পারি, 5 সেকেন্ডের রয়েছে। তো আমি একটু অল্প করেই নিতে পারি, এখান থেকে নিলাম জাস্ট এতটা, এটুকু নিলাম। মার্ক ইন মার্ক আউট। এখান থেকে জাস্ট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এখান থেকে ধরলাম প্লে হেড, এটাকে বলে প্লে হেড। প্লে হেডটা যেখানে রাখবো তার পাশে গিয়ে এটাকে ধরে এখানে ছেড়ে দেবো। তো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ হলো। এরপরে নেক্সট মানে আরো একটা ভিডিও নিই। একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটাকে মোটামুটি 3 সেকেন্ড মতো নিই। 2 সেকেন্ড 13 ফ্রেম হয়ে গেছে, এটাকে একটু বাড়িয়ে নিলাম। জাস্ট এটুকু, যতক্ষণ মুভমেন্টটা আছে সেটা নিলাম। জাস্ট এটাকে ড্র্যাগ অনলি ভিডিও এখানে জাস্ট দিলাম। পরপর জুড়ছি এখন ভিডিওগুলো। এরপর যদি আমার মনে হয় এটাকে দিলাম, এটা এবার জাস্ট এই ভিডিওটাকে একটু বসিয়ে দেবো। এখানে জাস্ট এইটুকু নিলাম, এই জায়গা থেকে নিই, এই জায়গা থেকে নিলাম এইটুকু। ব্যাস, এই ভিডিওটাকে একদম এর শেষে বসিয়ে দিলাম। তো আমি কিছু ভিডিও যেগুলোর মধ্যে মোটামুটি ভালো ফুটেজ দেখলাম, সেগুলোর ফ্লো ক্রিয়েটের জন্য আমি সেগুলোকে জাস্ট বেছে বসিয়ে দিলাম, এবং যেগুলো বসাচ্ছি এখানে টাইম লাইনে দেখো এখানে নীল হয়ে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি যে এই ফুটেজগুলো আমি ইউজ করে নিয়েছি। আমি জাস্ট এখন ফুটেজ গুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এবং একটা রিল ফর্মের মতো ভিডিও এখানে বানালাম।
এখন যদি দেখি এখানে আমার ভিডিওগুলো সব জোড়া অবস্থায় রয়েছে। এরপর আমি কি করব? এই প্লে হেডটাকে যেখানে মুভ করব, আমার প্রোগ্রাম উইন্ডোতে সেই ভিজুয়ালটাই দেখাবে। এখানেও আমার যেখানটায় প্লে হেডটা রয়েছে মানে আমার সোর্সে সেই ভিজুয়ালটাই দেখাচ্ছে। আমি যেখানটায় প্লে হেড রাখবো সেখানটাতেই আমার সেই ভিজুয়ালটা দেখাবে। এটাকে বলা হয় প্লে হেড। এটাকে বলা হয় প্লে হেড। আর এই দিকের গুলো আমরা ট্র্যাককে ছোট বড় কাছে আনলে ট্র্যাক বড় হবে। আর এইদিকে করলে এটা আরেকটু বড় হয়ে যাবে। ট্র্যাক ছোট বড় করতে এই সাইডের অপশনস গুলো আমাদের কাজে দেবে। এবং এখানে দেখো আমরা কিছু কিছু টাইমিং দেখতে পাচ্ছি। টাইমিংটা কি বোঝাচ্ছে? এখানে 5 সেকেন্ড, এই জায়গাটা 5 সেকেন্ড, এই জায়গাটা 10 সেকেন্ড, এই জায়গাটা 15 সেকেন্ড, এই জায়গাটা 20 সেকেন্ড, এটা 25 সেকেন্ড এবং এটা 30 সেকেন্ড। মোটামুটি আমার যে রিল ভিডিওটা আমরা বানালাম সেটা আমরা 30 সেকেন্ডের বানালাম, 30 সেকেন্ডস এর বানালাম, 30 সেকেন্ডস এর আমরা বানালাম। তো ফুটেজ গুলো জাস্ট এখান থেকে ড্র্যাগ করলাম আর এখানে জুড়ে নিলাম। এটা হচ্ছে, আবারও বলে রাখি, এটা হচ্ছে মার্কিন, মানে আমি কোন জায়গাটা সিলেক্ট করতে চাইছি সেটা শুরুটা এবং কোন জায়গাটা শেষ করতে চাইছি সেটা, এবং সেটা ধরে টানলে বাকি জায়গাটা বাদ পড়ে যাবে। এটা হচ্ছে মার্কিন, মানে মার্কিনের প্রথম অবস্থায় চলে আসবে যে কোনখানটা থেকে মার্কিনটা হয়েছে। আর এই দিকেরটা যেটা গো টু আউট, এটা কোন জায়গায় মার্ক আউট হয়েছে সেই জায়গায় যাবে। এটা হচ্ছে এক ফ্রেম এক ফ্রেম করে আমরা পেছাতে পারি। আর এটা ক্লিক করলে আমাদের এটা প্লে হবে। আর এই যে অপশনসটা সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট মানে প্লেটা যেখানে আমার টাইম লাইনে থাকবে সেখানে যদি কোনো ভিডিওর মাঝখানেও থাকে তো সেই ভিডিওটাকে মাঝখান থেকে কেটে সেটাকে আগে সরিয়ে সেই জায়গায় এটা ইনসার্ট হয়ে যাবে। আর ওভাররাইট মানে তার উপরে চাপা পড়ে যাবে সেই জায়গাটা। তো আমরা এটা আর করছি না, জাস্ট এটুই ছিল এই যে প্যানেলের অপশনস। আর অলরেডি এই এফপিএস টা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এর আগের দিন, এটা আর বলার কিছু নেই। এখান থেকে টানলে আমাদের ভিডিওটা ড্র্যাগ হবে, এইটা ধরে টানলে অডিওটা ড্র্যাগ হবে। তো ড্র্যাগ অনলি অডিও, ড্র্যাগ অনলি ভিডিও। আর যদি আমরা ভিডিওর মাঝখান থেকে টানলি তাহলে আমাদের অডিও ভিডিও দুটোই টাইম লাইনে আসবে। তো দেখো আমরা 30 সেকেন্ডের একটা রিলের ভিডিওর জন্য আমি এই ফুটেজটাকে জুড়েছি। এখন যদি এটাকে একটু বড় করে আপনাদের দেখাই, জাস্ট একটা ভিডিওর কনসেপ্ট যে একটু বড় করে জাস্ট এটাকে জুড়ে, এরপর আমরা মিউজিক অ্যাড করব, তারপরে টেক্সট রয়েছে অনেক কিছু। যেহেতু এটা স্টক ফুটেজ দিয়ে করছি তো সেরকম ভাবে এটা ফ্লো ক্রিয়েট হচ্ছে না, কোনো একটা ডিস বা আইটেমের উপর করলে আর একটু বেটার হতো। একটা রিল ফর্মের ভিডিও আমরা বানাতে পারছি। ব্যাস, আমাদের একটা রিল ফর্মের 30 সেকেন্ডের ভিডিও আমরা কমপ্লিট করলাম। এবার যদি এটাতে আবার এসকেপের নিচের বাটনটা প্রেস করছি আবার এটা ছোট হয়ে গেল। এই প্রোগ্রামটা সিলেক্ট করে যদি এসকেপের নিচের বাটনটা প্রেস করি এই প্যানেলটা আমাদের বড় করে দেখাবে, এবং এসকেপের নিচের বাটনটা যদি আবার প্রেস করি এটা আবার ছোট অবস্থায় দেখাবে। এরপরে চলো আমাদের মিউজিক অ্যাড করার পালা। এটাকে জাস্ট ব্যাকে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে মিউজিক লেয়ারে ক্লিক করলাম, তাহলে আমার আলাদা ফোল্ডার খুলবে না। এখান থেকে এটার উপর ডবল ক্লিক করে নিলাম। এরপর আমি একটু প্লে করে দেখি। রেফারেন্স অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন না, এটা দেখি। একটা মিউজিক আছে যেহেতু এটার মধ্যে কোনো ভিডিও নেই, সাপোর্টিং মিউজিক শোনা যাচ্ছে। সাপোর্টিং মিউজিক শোনা যাচ্ছে। না স্যার, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। আমার শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না কিন্তু। আচ্ছা।
কোনো কারণে শোনা যাচ্ছে না। আমি এক্সপোর্ট করার পরে দেখাচ্ছি। কারণ আমাদের যে Chrome এর যে ট্যাব থাকে ওখানে ফুল স্ক্রিন শেয়ার করলে সেখানে হয়তো সাউন্ডটা আসে না। কিন্তু আমার সেটিং করা ছিল সাউন্ড যেহেতু আগে যখন পেইড ক্লাস হয় ওদের সাউন্ড যায়। কোনো কারণে যাচ্ছে না। তো এটা এক্সপোর্ট করে নিই। মিউজিকটা জাস্ট আমি একটা মিউজিক এড করি। আমার ভয়েস যাচ্ছে সাপোর্ট টিম? একদম, একদম। তো আমি এটা এক্সপোর্ট করে নিই। তারপরে আপনাদের সাউন্ড শোনাবো। জাস্ট এটাকে জাস্ট ক্লিক করলাম এখানে। মিউজিকটা এড করে নিলাম। এখান থেকে মোটামুটি এটা ১ মিনিট হয়ে যাচ্ছে। অনেক বেশি হয়ে যাচ্ছে। জাস্ট এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম। এরপর একটু এটাকে জাস্ট মাইনাসে ক্লিক করলাম। এটাকে জাস্ট একটু ছোট করে নিই। এটাকে জাস্ট এদিকে টেনে দিলাম। এটা ছোট হয়ে গেল। এর সাথে ম্যাচ করে গেল। এরপর এই যে ভিডিওটা রয়েছে এই রিল ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করব। এবং একটা ফ্লো ক্রিয়েট হলো এবং এটাকে আমরা এক্সপোর্ট করব। এটাকে জাস্ট এক্সপোর্ট করব। এই এক্সপোর্ট এর জন্য কি করব আমরা? এই যে লেয়ারটাতে থেকে আমরা কন্ট্রোল এম প্রেস করব। কন্ট্রোল এম প্রেস করলাম। এখানে H.264 ফরম্যাট থাকবে। ম্যাচ সোর্স হাই বিট রেট থাকবে। এখানে জাস্ট কুকিং এর ভিডিওটা ক্লিক করব। এটা যদি আমি অন্য কোনো ফরম্যাটে চেঞ্জ করে দিই, এটা কিন্তু আর রিলে এক্সপোর্ট হবে না। জাস্ট ম্যাচ সোর্স এ রাখতে হবে। সেক্ষেত্রে এটা রিল ফরম্যাটেই এক্সপোর্ট হবে। ম্যাচ সোর্সটাকে যদি আমি কোনো কিছু অন্য ফরম্যাটে চেঞ্জ করে দিই, কখনোই রিলে এক্সপোর্ট হবে না। পাসগুলো আবার ব্ল্যাক হয়ে যাবে। জাস্ট এটাকে ম্যাচ সোর্স রাখবেন। উপরে H.264 থাকবে। কুকিং ভিডিওটাতে ক্লিক করব। যাদের এরকম এটা নিচের দিকে নেমে গেছে এটাকে জাস্ট উপরে টেনে একটু তুলবেন। নাহলে এক্সপোর্টের অপশনস পাবেন না। আর যদি এটা নাও পান এই কোণা ধরে একটু ছোট করলে এটা ছোট করা যাবে। ঠিক আছে? অনেকের এই প্রবলেমটা হচ্ছে জাস্ট কোণা ধরে এটাকে টানলে উপরের দিকে এটা ছোট হবে। অনেকের কি হয় এটাকে ভিতরে চলে যায় বা বোঝা যায় না। তো এই কোণা ধরে টানবেন উপরের দিকে। কোণার কাছে নিয়ে যাবেন, এটাকে উপরে টানবেন। ছোট হবে বা বড় হবে। ঠিক আছে? যার যেমন লাগবে অ্যাডজাস্ট করে নেবেন স্ক্রিনের সাইজে। এবার কুকিং এ ক্লিক করলাম। ক্লাস 5 এর ভিতরে গেলাম। এখানে কুকিং জাস্ট এটা ফোল্ডারের বাইরেই আমি জাস্ট সেভ করে নিলাম। এরপর যদি এটাকে এক্সপোর্ট করি, তো এটা আমাদের ডেস্কটপে এক্সপোর্ট হয়ে যাওয়ার কথা। এখানে জাস্ট ডেস্কটপে যদি যাই, তখন এটা ডেস্কটপে দেখো এই যে 5 নম্বর যে ফোল্ডার ছিল কুকিং, তার ভিতর এটা এক্সপোর্ট হয়ে গেছে। একটা রিলস ফরম্যাট ভিডিও আমরা বানাতে পারলাম আজকে। ভিডিওটার মধ্যে একটার পর একটা স্টেপ হচ্ছে। ১ম এ কুকিং স্টার্ট হলো, তারপরে সেগুলো প্রসেস হচ্ছে আস্তে, আস্তে। তারপরে ফাইনাল যে প্রসেস সেটা কমপ্লিট হলো। তো দেখো একটা পরপর একটা স্টেপ ফ্লো হলো। কিন্তু ভিডিওগুলো আমাদের বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ফর্মে ছিল এবং সেগুলোকে একটা ক্রিয়েটিভ ফর্মে আমরা ক্রিয়েট করলাম এবং এটা রিল ফরম্যাটে আমরা বানাতে পারলাম। ভিডিও এক্সপোর্ট কমপ্লিট। একটা রিল ভিডিও আমরা বানালাম। এভাবে আপনারাও একটা ফ্লো ক্রিয়েট করে রিল ভিডিও বানান। কিন্তু এটা একটা যে জিনিস দেখাবো বলেছিলাম যে রিল ভিডিওর সময় আমাদের কি করতে হয়? একটা জিনিস আমাদের করতে হবে। মানে শর্ট বা রিলের এক্সপোর্ট করার আগে তো সেটা আমি দেখাচ্ছি। এতদূর আপনাদের ক্লিয়ার হয়েছে? একটা থাম্বনেল সেট করতে হয়। কারণ রিল বা শর্ট ভিডিওতে আমরা কোনো থাম্বনেল লাগাতে পারি না। মানে আমাদের যে YouTube বা Facebook এ আমরা যখন পোস্ট করি, তখন শর্ট ভিডিওর মধ্যে কোনো থাম্বনেল আসে না। তো সেই কাজটা আমাকে ভালো করে করতে হবে। কোনো একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল আমাদের এক্সপোর্ট করার আগেই সেখানে সেট করে দিতে হবে। সেটা সেট করব কিভাবে? আমাদের কি থাম্বনেল আছে শর্ট বা রিল ভিডিওতে আমরা জানি না। কিন্তু আমরা যদি একটা সেট করে দিই, ফার্স্ট ফ্রেমে গিয়ে ভালো একটা ছবি, তো সেটা আমাদের থাম্বনেলে আসবে। তো আমরা যখন কোনো রিল বা শর্টস এর উপর ক্লিক করি তার থাম্বনেল মানে ছবিটা দেখেই ক্লিক করি। তো সেই ছবিটাকে প্রিমিয়ারেই সেট করে দেওয়া হয় আগে। তো সেই সেটিংটা আমরা দেখব।
তো ছোট, ছোট ক্লাস থাকবে। আজকে ১০ টাতে আপনাদের ক্লাস শেষ হবে এবং আপনারা রিল ভিডিও বানান এবং আমাদের কমিউনিটিতে পোস্ট করবেন। স্যার মিউজিক সেট আর এক্সপোর্ট। ঠিক আছে দেখিয়ে দিচ্ছি মিউজিক সেট আর মিউজিকটা কিভাবে এড করব দেখি? জাস্ট এই মিউজিকটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমার মিউজিক ফোল্ডার। যখন আমি কোন লেয়ারে এখানে ডবল ক্লিক করি, তো সেই লেয়ারটা আমাদের বড় অবস্থায় দেখায়। মিউজিকটা কিভাবে এড করলাম আমি দেখাচ্ছি আরেকবার। এই মিউজিকটাকে আমি ডিলিট করলাম। জাস্ট মিউজিক ফোল্ডারটাতে ক্লিক করলাম এবং এটা যদি আমি একটু ক্লোজ করে দিই আগে। যদি এখন ভিডিওতে কোনো একটা ভিডিওতে থাকি, তারপরে যদি এখানে মিউজিকটা আনতে হয় আমাকে, প্রজেক্টে যাব। মিউজিক ফোল্ডারের উপর কন্ট্রোল ধরে ক্লিক করলে কি হবে? পাশে আর বিন হয়ে ওপেন হবে না। তো কন্ট্রোল ধরে ক্লিক করলাম। জাস্ট এখানে এটার উপর ক্লিক করলাম। এবার আমার যতটা প্রয়োজন সেটা আমি সিলেক্ট করতে পারি। যেখানের জায়গাটা আমার ভালো লাগবে সেটা আমি সিলেক্ট করতে পারি। জাস্ট এখানটা সিলেক্ট করলাম। এখান থেকে ধরো আরেকটু এই জায়গাটা সিলেক্ট করে নিলাম। ৩১ সেকেন্ড মতো। জাস্ট এরপর এই যে ড্র্যাগ অনলি যে অপশনটা রয়েছে, এই ড্র্যাগ অনলিটাকে ধরে আমি অডিও লেয়ারে ছাড়বো। এখানে ভিডিও অডিওকে ছাড়লে কখনোই আসবে না। এই ড্র্যাগ অনলি থেকে জাস্ট এখানে অডিও লেয়ারে ছাড়লাম। ড্র্যাগ অনলি ভিডিও থেকে অডিও লেয়ারে ছাড়লাম। এবং এটাকে জাস্ট টেনে পেছনটা সেট করে দিলাম এর জায়গায়। এই পেছনটাকে টেনে এখানে জাস্ট সেট করে দিলাম। তার মানে আমার যেখানে ভিডিও শেষ হবে সেখানে মিউজিকও শেষ হয়ে যাবে। এবং এক্সপোর্ট যখন হবে তার মানে সেম জায়গায় এক্সপোর্ট হবে। নাহলে যদি আপনার এটা একটু বেড়ে থাকে তো এখানটা ব্ল্যাঙ্ক হয়ে এক্সপোর্ট হয়ে যাবে। এই জায়গাটায় কোনো ফুটেজ দেখাবে না কিন্তু মিউজিকটা শোনা যাবে। ব্ল্যাঙ্ক হয়ে এক্সপোর্ট হয়ে যাবে। এরপর আপনাদের যেটা দেখার বিষয় যে রিলে আমরা কোন থাম্বনেল আছে সেটা আমরা দেখতে পাই না। ফার্স্ট ফ্রেম যেটা থাকে সেটাই থাম্বনেলে হয়তো চলে আসে। এবার আমরা একটা ভালো থাম্বনেল সেট করব। রিল বা শর্ট ভিডিওতে আমাদের থাম্বনেল আসে না। আমরা এখন একটা ভালো থাম্বনেল সেট করে এক্সপোর্ট করব। তখন আমরা পোস্ট করলে কি হবে? আমাদের ভিডিওটার মধ্যে থাম্বনেল এড হয়ে যাবে। মানে সেই ভিডিওটা অনেকে ক্লিক করার পসিবিলিটি অনেক ভালো থাকবে। আমি এখন এই ভিডিওটা একটু স্টাডি করে দেখি যে কোন জায়গাটা একটু ভালো লাগছে। থাম্বনেলটা মানুষ চোখে অ্যাট্রাকটিভ হবে। সেই জায়গাটা আমি একটু দেখি। যেমন আমার এই যে খাবারের ভিডিওটা রয়েছে, এই খাবারের ভিডিওটা আমার একটু অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। মানুষ এটার উপর ক্লিক করতে পারে। এটার উপর মানুষের বেশি এনগেজিং হতে পারে। তো এই যে ফ্রেমটা রয়েছে এটার একটা স্ন্যাপশট নেব। স্ন্যাপশট মানে এই স্ক্রিনশট নেব। এটার একটা স্ক্রিনশট নেব এখন। এইটায় ক্লিক করব। ক্লিক করে যাব জেপিজি। জেপিজি থেকে ডেস্কটপে গিয়ে এটাকে সেভ করব। জাস্ট ব্রাউজারে ক্লিক করলাম। এখানে আমি জাস্ট ক্লাস 5 এর ভিতর ইমেজ বলে একটা ফোল্ডার বানিয়ে সেখানেও সেভ করতে পারি। এখানে একটা নিউ ফোল্ডার বানালাম। ইমেজ বলে একটা নিউ ফোল্ডার বানালাম। এই ইমেজ ফোল্ডারটা সিলেক্ট করে জাস্ট ওকে করলাম। আমার এটা ওখানে সেভ হলো এবং একটা এখানেও সেভ হয়ে চলে এসেছে। এখানে আসতেও পারে নাও পারে। তো এটাকে আমি আমার সেটিংস করা আছে বলে এখানে চলে এলো। তো এটা আমি ডিলিট করে দিলাম। তো জাস্ট ওই যে যেটা সেভ হলো আমাদের, এর যে স্ন্যাপশটটা আমাদের সেভ হলো, সেই সেভ স্ন্যাপশটটাকে আমরা নিয়ে আসবো এরপর। এখানে জাস্ট ইমেজ বলে ফোল্ডার বানিয়েছিলাম। ইমেজের ভিতর নিশ্চয়ই স্ন্যাপশটটা চলে এসেছে ছবিটা। এই ছবিটাকে চাইছি আমার যখন রিল বা ফেসবুকে পোস্ট করবো যেন ১ম এ আসে, থাম্বনেইলে এটা আসে। তখন ক্লিক করার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে এই থাম্বনেইলটা দেখলে। তো চলো এই যে ছবিটাকে আমরা চাইলে বাইরে থেকে আলাদা থাম্বনেইলও এড করতে পারি। যেহেতু YouTube বা Facebook এর অন্য ভিডিওতে থাম্বনেইল এড করা যায়। কিন্তু রিলস বা শর্টস এ থাম্বনেইল এড করা যায় না। সেক্ষেত্রে এই যে থাম্বনেইলটা এটাকে জাস্ট ড্রাগ করে এখানে দিলাম এবং এটা কি করব? আমরা সেকেন্ড লেয়ার, এটার যে সেকেন্ড লেয়ার রয়েছে, সেকেন্ড লেয়ারে দিয়ে দেবো। সেকেন্ড লেয়ারে দিলে কি হবে? এটাকে জাস্ট একটু যদি ছোট করি, একটু ছোট করি, একটু ছোট করছি। এটা হচ্ছে V1। এটা হচ্ছে একটা টেকনিক রিল বা শর্টস বানানোর জন্য। আপনাদেরকে বলা হয়েছিল একটা টেকনিক দেখানো হবে। তো এটা হচ্ছে থাম্বনেইল এড করার একটা টেকনিক। এই যে কুকিং এর টা রয়েছে এটাকে এখন কি করব? এখানে ৪ সেকেন্ড রয়েছে। ৪ সেকেন্ড ২৪ ফ্রেম এটাকে একটু ছোট করে নেব। এটাকে ২ সেকেন্ড রাখলেই হবে বা ১ সেকেন্ড রাখলেও হবে বা ২ টো ফ্রেম রাখলেও হবে। এটাকে জাস্ট একটু ছোট করে নিচ্ছি। ১ সেকেন্ড মতো। এই ১ সেকেন্ড এনে আমি
এই ওপরের লেয়ারে দিয়ে দেবো। এখন যদি প্লে করি ১ সেকেন্ডও রাখার দরকার নেই। আরেকটু ছোট করে দিতে পারি। এটাকে ধরে ছোট করে দিলাম। কয়েকটা ফ্রেম দিলেই হবে। জাস্ট ভিডিওর ১ম এ এটা থাকবে। একটুখানি জায়গায় ১ টা ২ টো ফ্রেম এর উপরের লেয়ারে দেবো। সেক্ষেত্রে কি হবে? আমার নিচের লেয়ারটা অফ হয়ে যাবে। ভি ভিজিবিলিটিটা অফ হয়ে যাবে। এই লেয়ারটা দেখা যাবে না। জাস্ট একটুক্ষণ এটা থাকবে। তার পরবর্তীতে ভিডিওটা চালু হয়ে যাবে। মানে যখন আমরা প্লে করি, তখন আমরা বুঝতে পারবো না যে এটা এখানে রয়েছে। জাস্ট থাম্বনেল এর জন্য এটাকে দিলাম। এরপর জাস্ট এটাকে এরপর এক্সপোর্ট করব। থাম্বনেল এর জন্য কি করলাম? এখানে জাস্ট একটা সিঙ্গেল ছবিকে যেটা আমার ভালো লাগছে যে এটা মানুষ দেখে এটার উপর ক্লিক করতে পারে। তো শর্টস বা রিল বানানোর সময় এই জিনিসটা মাথায় রাখবেন যে কোন জিনিসটা মানুষ বেশি ক্লিক করতে পারে। সেটার একটা স্ন্যাপশট নেবেন। সেটাকে ১ম ১ ফ্রেম বা ২ ফ্রেমে এখানে এড করে দেবেন। জাস্ট ১ম ১ ফ্রেম বা ২ ফ্রেমে এড করে দেবেন। তো এইটা আপনার ভিডিওর ফার্স্ট থাম্বনেল এ শো করবে। শর্টস বা রিলের ফার্স্ট থাম্বনেল এ শো করবে। এরপর যদি আমি কন্ট্রোল এম প্রেস করি। এখন যদি কন্ট্রোল এম প্রেস করে এক্সপোর্ট করি। এখানে জাস্ট এক্সপোর্ট এ গেলাম, মিউজিক লাগিয়ে নিয়েছি। কুকিং 1 এখানে জাস্ট কুকিং 1 এটাকে জাস্ট ফাইনাল লিখে দিলাম। বা টিএম লিখে দিলাম। থাম্বনেল এটাতে রয়েছে। টিএম লিখে দিলাম। জাস্ট সেভ। এরপর এটাকে যদি এক্সপোর্ট করি, এরপর যদি এক্সপোর্ট করা হলো, এটা যখন পোস্ট হবে তখন ১ম ভিডিওর এই আইকনটা দেখাবে এরকম। এটাকে জাস্ট কন্ট্রোল এস সেভ করে দিলাম। এখানে জাস্ট এক্সপোর্ট এর ভিতরে সরি এক্সপোর্ট না আমার ক্লাস 5 এর ভিতর রয়েছে। ক্লাস 5 এর ভিতর এখানে জাস্ট এক্সপোর্ট বলে যে ফাইলটা রয়েছে, সরি বাইরেই আমার এক্সপোর্ট হয়েছে। একটা হচ্ছে কুকিং আর একটা কুকিং টিএম বলে রয়েছে। তো এটা যখন প্লে হবে, ১ম এ এটা থাকবে, তারপরে এটা স্টার্ট হচ্ছে। দেখো ১ম এ এটা থাকবে, তারপরে স্টার্ট হচ্ছে। কিন্তু আমরা দেখে বুঝতেও পারবো না। কিন্তু যখন ইউটিউব বা রিল বা শর্টস এ আসবে তখন এই থাম্বনেলটা ১ম এ এটা দেখাবে। কিন্তু এটা যখন পোস্ট করব কি থাম্বনেল আসবে আমরা নিজেরাও জানবো না। এটা পোস্ট করলে তোমরা বুঝতে পারবে। এটাতে কি থাম্বনেল আসবে এটার ১ম টা হয়তো থাম্বনেলে আসবে। কিন্তু এটাতে যেটা থাম্বনেল আসবে সেটা হচ্ছে তোমার এই কুকিং এর ফার্স্ট ফ্রেমটা থাম্বনেল আসবে। এই ফার্স্ট ফ্রেমটা থাম্বনেল আসবে। এবার চলো যদি এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে যাই তাহলে আমাদের দুটোকে আপলোড করতে হবে বিশ্বাস কোম্পানির কমিউনিটিতে। এখানে ফেসবুকে গেলাম, ফেসবুকে গেলাম যে থাম্বনেলটা কেমন আসবে সেটা আমাকে বুঝতে গেলে এখানে জাস্ট বিশ্বাস কোম্পানি কমিউনিটিতে গেলাম। এখানে যদি ভিডিওতে ক্লিক করি, এখানে যদি ক্লাস 5 এ গেলাম। এখন আমি ১ম টা আপলোড করি। এটা হচ্ছে আমার ফার্স্ট যেটা ছিল সেটাকে এখন আপলোড করলাম। তখন আমার থাম্বনেল এলো এটা। এটা আমি সেট করিনি অটোমেটিক এসছে। ১ম ফ্রেম যেটা ছিল। কিন্তু যেটা আরেকটা করলাম সেটাতে থাম্বনেলটা দেখো চেঞ্জ হয়ে যাবে। আরেকটা যদি আপলোড করি এখানে, এখানে দেখো আপলোড ভিডিওতে গেলাম। এখানে একটা ক্লিক করলাম। কুকিং টিএম যেটা রয়েছে এটাতে আমার থাম্বনেলটা আছে। এখন যদি করি, দেখো এই থাম্বনেলটা আসছে। এটা হচ্ছে থাম্বনেল এড করার উপায়। যখন আমাদের ভিডিওতে কোনো কিছু থাম্বনেল দিতে হয় তো সেটাকে একটা স্ক্রিনশট করে ১ম ফ্রেমে দিতে হয় রিলের। তো সেটা আমাদের থাম্বনেলটা অনেক ক্রিয়েটিভ লাগে। আমরা থাম্বনেল ডিজাইন করেও রিলেতে থাম্বনেল আপলোড করতে পারি। কোনো একটা ডিজাইন করা ধরো এখানে ফুডের নাম দিলাম, রেসিপির নাম দিলাম, আরো ক্রিয়েটিভ হয়ে যাবে বিষয়টা। ওই ছবিটার একটা স্ন্যাপশট বা ফটোশপ যারা জানে ফটোশপ থেকে রেডি করে এনে ১ম যে ২-৪ টে ফ্রেম সামনে দিয়ে দিলে আমাদের সেটা থাম্বনেলে আসবে। এটার থাম্বনেল দেখো কি আসছে? অন্যরকম একটা আসছে। কিন্তু এটা আমরা যেটা সেট করলাম সেই থাম্বনেলটাই আসছে। দুটো সেম ভিডিও। তো এটাই ছিল একটা ট্রিক যেটা হচ্ছে তোমাদের শর্টস বা আমাদের বিভিন্ন রকম YouTube এর ভিডিও বানাতে গেলে আমাদের সাহায্য করবে। আশা করছি ক্লিয়ার? ক্রিয়েটিভ থাম্বনেল এমনও অনেকে করে যে ভিডিওটার মধ্যে সেই ইমেজটা কোথাও নেই। বাইরে থেকে অন্য একটা ক্রিয়েটিভ ইমেজ এনে সামনে বসিয়ে দিয়েছে। দেখে মনে হবে যে সেই ভিডিওটাই আমাদের চলছে। মানে আমরা সেইটা ভেবে ক্লিক করব কিন্তু ভিতরে কিন্তু অন্য কিছু। তো সেই প্রসেসটা গল্পটা হয় প্রিমিয়ারেতে। প্রিমিয়ারে ওরকম ১ম ফ্রেমটাকে লাগিয়ে দেওয়া হয়। এবং এটাতে আমরা যদি কিছু লিখে দিই, টেক্সট লিখে দিই তাহলে আমাদের ফ্রেমটা আরো ভালো মানে ক্রিয়েটিভ হয়ে যাবে। আরো ক্রিয়েটিভ ভাবে এটাকে আমরা দেখতে পাবো। ফটোশপে যদি একটু ঠিক করে একটা ভালো পোস্টার বানিয়ে দিই, নেক্সট দিনে এটা দেখাবো। কোনো ফটোশপে পোস্টার আমি অলরেডি বানিয়ে রাখবো এবং সেটাকে ১ম ফ্রেমে এড করে এক্সপোর্ট করে দেখাবো।
স্যার ভিডিওটা এত বড় হচ্ছে কারণ এটা আমরা রিল ফ্রেম বানিয়েছি। অ্যাকচুয়ালি আমরা এগুলো রিলেতে পোস্ট করতে হবে। এটা আমি এখানে আপলোড করলাম। কিন্তু এটা রিল ফ্রেমে পোস্ট করতে হবে। রিল ভিডিও হিসাবে পোস্ট করতে হবে। মানে রিল আকারে পোস্ট করতে হবে। এখানে রিলটা অপশনসটা অন নেই। রিল আকারে পোস্ট করতে হবে। তুমি নিজের অ্যাকাউন্ট থেকে তুমি পোস্ট করতে পারো। ঠিক আছে? নিজের অ্যাকাউন্ট থেকে তুমি পোস্ট করতে পারো। রিলটা যেহেতু অন নেই তো রিল করতে পারবে না। তো সেইজন্য আমি এটা অন করলাম। রিলেতেও সেম দেখাবে তোমার। এবং এটাকে YouTube এ আপলোড করলেও সেম প্রসেস। সেম তুমি ছবি ইউজ করেও রিল বানাতে পারো। সেটা ছবির উপর মোশন লাগাতে হবে অনেক কিছু ব্যাপার। তো সেটা আগের ক্লাস। আজকে জাস্ট এটুকু করো। একটা ভিডিওতে থাম্বনেল এড করো। থাম্বনেল এড করে জাস্ট সেটাকে পোস্ট করো। আজকে একটা বাড়ির টাস্ক দিয়ে দেবো। আমি কোনো একটা থাম্বনেল জাস্ট থাম্বনেলের সেকেন্ডটা কিন্তু বেশিক্ষণ হবে না। থাম্বনেলের যে সেকেন্ডটা রয়েছে এটা কিন্তু খুব বেশিক্ষণ হবে না। এটা কয়েক ফ্রেম মাত্র। এখানটা কয়েক ফ্রেম হতে হবে। এখানে দেখো কটা ফ্রেম রয়েছে? ১০টা ১১টা ফ্রেম রয়েছে। এটা আরো কমিয়ে দিতে পারো। এখানে তুমি ১০ ফ্রেম রাখতে পারো। থাম্বনেলটা কিন্তু ১০ ফ্রেমের বেশি হবে না। এটা মাথায় রাখবে। থাম্বনেলটা ১০ ফ্রেমের বেশি হবে না। ১০ ফ্রেমের বেশি হলে তখন বোরিং লাগবে। লেখা স্যার দেবেন। আজ তো ক্লাস চলছে, একটু ওয়েট করে যান। কনসেপ্টটা না বুঝলে তো কখনোই পসিবল না। যে স্যার এফপিএস টা একটু বলবেন। এফপিএস টা এর আগের দিন ক্লাস হয়েছে। আপনি যদি এফপিএস না বুঝতে পারেন আমাদের সাপোর্ট টিমে ফোন করুন। সাপোর্ট টিম আপনাকে বুঝিয়ে দেবে। আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আপনারা বাড়ির কাজ প্র্যাকটিস করুন। এরকম রিল বানান। প্রথমের যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেমটাকে একটা ক্রিয়েটিভ কিছু ফ্রেম অ্যাড করুন। বা সেই ভিডিওর মধ্যে এমন কিছু নেই সেটাকে বাইরে থেকে অ্যাড করুন। যদি কোনো লোগো অ্যাড করতে হয়, ধরুন মনে হয় কোনো একটা লোগো দেবো, তো সেক্ষেত্রে আমাদের ফ্রেমের প্রথমে লোগোটাকে অ্যাড করতে হবে, তবেই সেই লোগোটা সামনে চলবে। লেখা ভিডিও দেখালে ভালো হতো স্যার। আজকে লেখা ভিডিও আমরা দেখাতে পারবো না। এটা আমাদের একদম যারা বিগিনার রয়েছে তাদেরকে নিয়ে ক্লাস করছি। আপনাদের মতো অ্যাডভান্সদের নিয়ে আমরা ক্লাস করছি না। আপনি অনেকক্ষণ থেকে বলছেন দেখছি যে লেট হচ্ছে, তাড়াতাড়ি করুন। স্কেলটা আরেকবার স্কেল এখন স্যার নেক্সট দিনের ক্লাস যেদিন আমরা ইফেক্ট কন্ট্রোল যাবো সেদিন স্কেল দেখাবো। আপনাদেরকে যেভাবে ফুটেজ ডাউনলোড করতে বলেছি তো সেভাবে আপনি করুন। ফুটেজ ডাউনলোড করে করুন। থাম্বনেইলটা আরেকবার বলবেন। থাম্বনেইলটা অবভিয়াসলি আরেকবার বলে দিচ্ছি। থাম্বনেইলটা আরেকবার বলে দিচ্ছি। থাম্বনেইল জিনিসটা কি? আমার ভিডিওর মধ্যে যেটা ভালো লাগবে। আমার ভিডিওর মধ্যে যেটা ভালো লাগবে। ধরুন থাম্বনেইল জিনিসটা কি? রিল বা শর্টস এ কিভাবে থাম্বনেইল এড করে। রিল বা শর্টস এ কিভাবে থাম্বনেইল এড করে। যেহেতু এটা ফটোশপের ম্যাটার না, ফটোশপে আমরা কিছু ডিজাইন করে নিতে পারি। সেটাকে যদি আমরা ফার্স্ট এ ধরুন এইটা আমার ভালো লাগলো। এটা যদি আমার ভালো লেগেছে এটার উপর আমি যদি কোনো একটা জাস্ট ২-৪ সেকেন্ড ফ্রেমকে ১ম এ দিয়ে দিই। সাপোর্ট টিম একটু কমেন্টটা অফ করে দাও তো। আমি জাস্ট একটু দেখিয়ে দিই। ধরুন এই যে ভিডিওটা আমি রেডি করেছি, আমি যখন শর্টস বা রিলে পোস্ট করব, তখন আমাদের একটা ক্রিয়েটিভ থাম্বনেইল যদি থাকে সেই রিলস বা শর্টে, যেহেতু ওখানে থাম্বনেইল আলাদা করে এড করা যায় না। ১ম যে ক্লিপটা থাকে সেটা হচ্ছে থাম্বনেইল বলা হয়। সেই ক্লিপটার উপরে দেখে মানুষ অ্যাট্রাকটিভ হয়ে ওটাতে ক্লিক করে। এখানে জাস্ট আমার ক্রিয়েটিভ একটা পোস্টার এখানে কয়েক সেকেন্ড ফ্রেম দিতে হবে। ১০ সেকেন্ড মতো ফ্রেম এখানে যদি আমি দিয়ে দিই ১ম এর দিকে, তাহলে সেটা আমার থাম্বনেইল হয়ে যাবে। তো এই যে আমি এটাকে স্ক্রিনশট করেছিলাম। মানে ইমেজের ভিতরে এটাকে স্ক্রিনশট করেছিলাম। এটাকে জাস্ট ইমেজের ভিতর স্ক্রিনশট করেছিলাম। এখন যদি এটাকে আমি ১ম এ লাগিয়ে দিই তো এটাই আমার হয়ে যাবে। তো চলো এটাকে একটু ফটোশপে ডিজাইন করে নিই। তাহলে আরেকটু বেটার ওয়েতে আপনারা বুঝতে পারবেন। ফটোশপের ডিজাইনের ক্লাস না, জাস্ট আরেকটু বোঝার জন্য আমি জাস্ট এটাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওখানে একটা লিখে দেবো কুকিং বলে। তো আরেকটু বেটার ওখানে লাগবে দেখতে। এখানে জাস্ট এটা রয়েছে। এই জাস্ট একটা নতুন লেয়ার নিলাম। এটা একটা অন্য সফটওয়্যার, জাস্ট এটা থাম্বনেইল বানিয়ে নিচ্ছি আমি।
একটা থাম্বনেলের মতো বানিয়ে নিলাম। জাস্ট একটু নিচে নামিয়ে দিই। এখানে জাস্ট লিখে দিই একটা কুকিং বলে। কুকিং বলে লিখে দিলাম। জাস্ট একটা থাম্বনেল আমি বানাচ্ছি। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। নট এটা ক্লাসের মধ্যে পড়ছে না। জাস্ট এটা কুকিং লিখে দিলাম। এখানে কুকিং একটু লিখে দিলাম। কুকিং ভিডিও লিখে দিই। কুকিং ভিডিও। জাস্ট হিলিয়ে লিখে দিলাম একটু। যাতে একটু ক্রিয়েটিভ লাগে দেখতে। এটাকে একটু বোল্ড সেমি বোল্ড করি। এরপর যদি এটাকে আমি সেভ করি, এখন এটার একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। একটু ইয়েলোর দিকে দিই। এবার এটাকে সেভ করলাম এটার উপরে। এটা আমি সেভ সরি এটা ওখানে সেভ হবে না। জাস্ট সেভ করে নিচ্ছি। এটাকে ক্রস করলাম। দরকার নেই আমার পিএইচডি। দেখুন এটা একটা থাম্বনেল আমি বানিয়ে নিয়েছি। ধরুন আমাদের রিল বা শর্টস এ এরকম ধরনের কিছু এটা জাস্ট আমি লিখলাম। এখানে আপনার ক্রিয়েটিভিটির মতো আপনি লিখতে পারেন। এরপরে যদি এটাকে আমি ফটোশপে প্রিমিয়ারে ওপেন করি, এই জায়গায় নিয়ে আসি এই থাম্বনেলটাকে। এটা হচ্ছে রিল বানানোর ট্রিক। যে রিল ভিডিও কেন ভিউজ আসে না, তো এই ধরনের থাম্বনেল গুলো আপনাকে ইউজ করতে হবে প্রথমে, তবে এইগুলোতে ভিউজ আসবে। আপনার কন্টেন্টে কি না আছে না আছে থাম্বনেল ঠিক করতে হবে। এটাকে জাস্ট ওপেন করলাম। এরপর যে জেপিজিটা রয়েছে এটাকে জাস্ট এখানে ওপেন করলাম। এটা 4 মিনিট 24 ফ্রেম রয়েছে। আমি জাস্ট এটাকে 10 ফ্রেম মতো নেব। জাস্ট 10 ফ্রেম, তার থেকেও কম নেব। এটা 5 ফ্রেম হয়ে গেছে। 5 ফ্রেম নিলেও হবে আমার। এটা জাস্ট আর একটু বাড়িয়ে নিচ্ছি, 10 ফ্রেম নেব। 9 ফ্রেম রয়েছে, আর একটু বাড়িয়ে নিলাম। 10 ফ্রেম নিলাম। এখানে জাস্ট 10 ফ্রেম এটাকে ধরে এনে প্রথমে দিয়ে দিলাম, ভিডিওর প্রথমে। এরপরে চলো এটাকে এক্সপোর্ট করছি। কি করলাম, এইটাকে নিলাম। এখানে 10 ফ্রেম, এটা চার কত ফ্রেম ছিল টোটাল এটাকে যদি দেখি, অনেকটা ফ্রেম ছিল। তো এটাকে জাস্ট কমিয়ে আমি 10 ফ্রেম মতো একটা জায়গা নিয়েছি, সিলেক্ট করেছি এখানে মার্ক ইন মার্ক আউট করে। 10 ফ্রেম মতো একটা জায়গা সিলেক্ট করেছি এবং সেটাকে ড্র্যাগ করে আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি প্রথমে। মানে এই ভিডিওটার প্রথমে বসিয়ে দিয়েছি একদম। এরপর যদি এটাকে আমি এক্সপোর্ট করি, কন্ট্রোল এম দিলাম। টাইম লাইনটাকে ধরবো, এখানে টাইম লাইন ধরে কন্ট্রোল এম, H.264 মিথ ম্যাথ সোর্স হাই বিট রেট। এটা চেঞ্জ করে দিলে কিন্তু ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। এটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, দু সাইড ব্ল্যাক হচ্ছে। এটা কখনোই চেঞ্জ করবেন না। উপরে ম্যাথ সোর্স হাই বিট রেট রাখবেন। কুকিং এরটা ক্লিক করলাম। এটা হচ্ছে 3 নম্বর যেটা যেটা এক্সপোর্ট করছি, বা ফাইনাল লিখে দিলাম। ফাইনাল বলে সেভ করে দিলাম। এক্সপোর্টে ক্লিক করলাম। ফাইনালে সেভ করলাম। এরপর যদি এটাকে আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোনো আপলোড করি, দেখি আর একটা জায়গায় আপলোড করে দেখি আসছে কিনা। ফেসবুক গেলাম, এটাকে আপলোড করলাম। এটা একটা ট্রিক। আপনারা যে শর্ট বা ফেসবুকের ভিডিও বানাবেন, বিশ্বাস কোম্পানি কমিউনিটিতে গেলাম। এখানে অ্যাড ভিডিওতে গেলাম, অ্যাডে গেলাম। এখানে ফাইনাল যেটা ছিল সেটাকে যদি আপলোড করি, ওপেন করে দিই, এখন দেখুন কি হলো, এই থাম্বনেল সহ এটা চলে এসেছে। তো ফার্স্ট যে 4-5 ফ্রেম এডিটিং করার সময় আমাদেরকে ওখানে অ্যাড করে দিতে হবে। তো এটা একটা ট্রিক। শর্ট বা রিল যারা বানান বা বানাতে চাইছেন, তো থাম্বনেলটা যেন ঠিক থাকে। ভিডিওর কোয়ালিটি বা কন্টেন্ট কি আছে না আছে, তার ফ্লো কি আছে, কিন্তু থাম্বনেলের জায়গাটা যেন ঠিক থাকে। আপনি যদি এর বাইরেও কোনো ছবি ভালো পান, সেটাকে এনে লাগান, তো আপনার আশা করছি যেটা নর্মাল ভিউজ আসতো তার থেকে অনেকটা ভিউজ বেড়ে যাবে। কারণ থাম্বনেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেটা প্রথম ফ্রেম থাকে তার উপর ভিডিও ভিউজ অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা নিজেরাও সেভাবেই ভিডিওকে ওপেন করি। যে ভিডিওটা দেখি যে থাম্বনেল ভালো, সেটাই আমরা ওপেন করে দেখি। তো শর্টস বা রিলে যেহেতু আলাদা করে থাম্বনেল অ্যাড করার কোনো অপশন থাকে না, তো প্রিমিয়ারে আমরা এক্সপোর্ট করার সময় এভাবে থাম্বনেল করে নিতে পারি। তো এটাই হচ্ছে এটা ট্রিক শর্ট বা রিল বানানোর জন্য। ঠিক আছে, এরকম নতুন নতুন ট্রিক থাকবে আগামী 10 দিন। তো জুড়ে থাকুন। আজকের পর আমরা প্রশ্ন নেব, বাড়িতে কাজ করুন। এরকম ভাবে কিছু অ্যাড করার যারা ফটোশপ জানেন তারা করুন ফটোশপ থেকে। আর যারা জানেন না, নর্মালি কোনো একটা ভালো ফ্রেমকে কাট করে প্রথমে বসিয়ে দিন। 5 ফ্রেম বসাবেন, 5 থেকে 10 ফ্রেম, তার বেশি দিলে আবার বোরিং হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা প্রশ্ন নেব।
আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের বাড়ির কাজ যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর করবেন। যদি আপনি কুকিং এর উপর করছেন তো কুকিং এরই ভিডিও ডাউনলোড করবেন। যদি আপনি জিমের উপর করছেন, যোগার উপর করছেন তো সেই রিলেটেডই করবেন। তার মধ্যে যেন একটা ফ্লো থাকে। আপনি যদি কোনো নেচারাল ভিডিও বানান তো স্টেপ বাই স্টেপ করবেন। ধরুন প্রথমে মর্নিং, তারপরে সানলাইট, এরকম একটা মানে জাস্ট সানসেট হচ্ছে শেষে গিয়ে মাঝখানে কিছু ক্লিপিংস দিলেন। মানে প্রত্যেকটা যেন মিনিংফুল কিছু হয়, তার মধ্যে কিছু যেন একটা ফ্লো থাকে। আমাদের ভিডিওটার মধ্যে যেমন একটা ফ্লো রয়েছে, আপনার ভিডিওটার মধ্যে যেন একটা ফ্লো থাকে। ঠিক আছে? তো এই ফ্লো গুলো ক্রিয়েট করার চেষ্টা করুন। যার যা প্রশ্ন আছে বলতে পারেন। ক্যানভাতে হবে স্যার, অবভিয়াসলি ক্যানভা দিয়েও তুমি বানিয়ে আনতে পারো, থাম্বনেল এনে প্রথমে লাগাতে অ্যাড করতে পারো, অ্যাড অন করে দেবে, ব্যাস। ভালো ভালো ক্রিয়েটাররা কি করে, প্রথম ফ্রেমটাকে এরকম ভাবেই সেট করে যাতে মানুষ অ্যাট্রাক্ট হয় তার রিলটার প্রতি, তার ভিডিওটার প্রতি, তার শর্টসটার প্রতি। এই ট্রিকটা অনেক কাজে দেয়। মানে ভিডিওর কোয়ালিটি কি না আছে না আছে আমি জানি না, কিন্তু এরকম ভাবে যদি ঠিক করে থাম্বনেলটাকে ঠিক করতে পারো তো ভিডিও ভিউজ অনেক বেশি আসবে। স্যার তাহলে কোয়েশ্চেন গুলো নেওয়া যাক। কোশ্চেন নেওয়া যাক। ওকে, ৮ জন হাত তুলেছেন। তো যদি আর কেউ থাকেন তো হ্যান্ড রেইজ করতে পারেন। তো ১ম এ আছেন সোমনাথ স্যার। আপনি আপনার মাইকটা অন করবেন। মাইক অন নেই মনে হচ্ছে, সেটিংসে গিয়ে একটু মাইকটা অন করে নাও। অন করে দাও যাদের মাইক অন নেই। করা আছে। হ্যাঁ, না, না করা ছিল না। ওই জন্য নমস্কার। আমি বলছি নমস্কার ক্লাস বলুন। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস সবই বুঝতে পেরেছি কিন্তু আমি কি করে চলে যাচ্ছে কমেন্ট কেটে কেটে আসছে। বলছি কমেন্টে শুধু খোলা আছে মানে ভিডিও আর ইমেজ কোনোটাই আমি সেন্ড করতে পারছি না। ঠিক আছে? ওটা একটু আমাকে একটু করে দেন। ঠিক আছে, হ্যালো? একটু ওয়েট করুন। হ্যাঁ, শেষে দেখি। কমেন্ট হুম, হুম। আ ঠিক আছে, তাহলে আই থিংক ওনার আ কথা বলা হয়ে গেছে। নেক্সট আছেন সালেম। আ একটু নামটা যদি ভুল উচ্চারণ করে থাকি আমি করব। আপনি মাইকটা অন করুন। হ্যালো, হ্যালো। হ্যালো। স্যার আমি ওই যে ইউটিউবে একটা চ্যানেল খুলেছি তো ওটা লাইভ স্ট্রিম করবো। লাইভ স্ট্রিম করতে গেলে আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে না। ওটা একটু কিভাবে করতে হবে একটু জানালে ভালো হতো। তো এটা তো লাইভ স্ট্রিমের ক্লাস না, আপনি আমাদের সাপোর্ট টিমে কল করুন, ওরা কেউ আপনাকে সাহায্য করে দেবে। ঠিক আছে? ঠিক আছে, বা ঠিক আছে। আমাকেও কল করতে পারেন, কালকে দিনের বেলা কল করবেন। ওকে। স্যার আপনার নাম্বারটা? একটু সাপোর্ট টিম সহ আমার নাম্বারটা একটু গ্রুপে দিয়ে দাও, এই কমেন্টে দিয়ে দাও কাইন্ডলি। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছে, কমেন্ট থেকে দেখে নিন। হ্যালো। হ্যাঁ বলুন। নেক্সট এক এক স্টেপ বাই স্টেপ করি, আপনি তো এখন নেই লিস্টে। এখন গেমিং শুরু আছে, আস্তে আস্তে। যদি টাকা হবে আপনি তখন রেসপন্স করবেন প্লিজ। নেক্সট আছেন গেমিং শুভ। আপনি মাইকটা অন করবেন। হ্যাঁ, কুন্তলদা হ্যালো। বলুন। বলছি বলুন। বিগত সব দিনগুলো আছি, আজকেও আছি। আজকে থেকে দাদা বলছি, কাল অব্দি স্যার বলছিলাম। যাই হোক, সেটা কোনো আহ, ফ্যাক্ট না, বলো। বলছি যে কি আজকে সব বুঝতে পেরেছি, আজকে ক্লাসটা পুরো ক্লিয়ার। বাট ওই যে ওই একটা ফ্রেম সেট করলো না যেটা থাম্বনেলের জন্য, হুম হুম ওটা কত রাখলে সব থেকে বেস্ট হয়? 5টা ফ্রেম কি 10টা ফ্রেম কি 8টা ফ্রেম, মানে পারফেক্ট একদম এটা রাখলে বেস্ট, মানে কমও হবে না বেশিও হবে না। ও, একটা রাখলেও দেখতে পাবে, এক ফ্রেম রাখলেও ইউটিউবে দেখা যায়, কিন্তু অনেক সময় ফল্ট হতে পারে। 5 ফ্রেম মতো রাখবে, কোনো অসুবিধা হবে না, 5 ফ্রেম রেখে দেবে। ঠিক আছে? 5 ফ্রেম আচ্ছা, পারফেক্ট, 5 থেকে 10 ফ্রেমের মধ্যে রাখবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
থ্যাংক ইউ দা। হুম। নেক্সট আছেন শ্যাম স্টুডিও। আপনি একটু মাইকটা অন করবেন প্লিজ। হ্যাঁ স্যার, নমস্কার বলুন। স্যার। নমস্কার। বলছি স্যার, আমি দুঃখিত, আগামী দুদিন আমি একটু বিয়ের কাজের জন্য ওখানে অসুবিধায় পড়ে গেছিলাম। হুম। দুদিন ক্লাস করা হয়নি, আজকে ক্লাসটা করলাম। তা যাই হোক, আজকের ক্লাসটাও ঠিকঠাকই বুঝেছি। কিন্তু আগের ক্লাসগুলো একটু যদি সাপোর্ট টিম যদি একটু সাহায্য করে খুব ভালো হতো। সাপোর্ট টিম অবভিয়াসলি সাপোর্ট করবে। অবভিয়াসলি আপনি পিডিএফ গুলো একটু দেখবেন, সিকোয়েন্স ওই যে যেটা বললাম পিআইএস, সিকোয়েন্স, ইম্পোর্ট আর প্রজেক্ট, ইম্পোর্ট আর সিকোয়েন্স এই ৩ টে পাচ্ছেন কিনা দেখুন। আচ্ছা, যদি না পারেন সাপোর্ট টিমকে আবার কল করবেন। ওরা দেখিয়ে দেবে যে কতটা ক্লাস হয়েছে, কি হয়েছে না হয়েছে আপনাকে বলে দেবে। আপনি শুধু ওদেরকে জাস্ট বলবেন যে আমি ৩ দিনের ক্লাস বুঝতে পারিনি। আমাকে একটু হুম, আগামী ৩ দিনের ক্লাস সব বুঝিয়ে দিন। ওরা সব বুঝিয়ে দেবে আপনাকে ধরে, ধরে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। নেক্সট আছেন আকাশ বাবু। আকাশ বাবু আপনি আপনার মাইকটা অন করুন। হ্যাঁ, হ্যালো স্যার। বলুন। হ্যাঁ, বলছি আপনি যে ক্লাসটা করিয়েছেন আমি বুঝতে পেরেছি। কিন্তু স্যার আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি যে ভিডিওটা স্টার্টিং এ আমরা যেমন মানে ট্রানজিশন দিই, মনে করুন ব্ল্যাক থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে ডিপ টু ব্ল্যাক টাইপের, হ্যাঁ? তো হুম। সেক্ষেত্রে স্যার আপনি এক্সট্রা যে ফ্রেমটা মানে নিলেন এক্সপোর্ট করে থাম্বনেইলের জন্য, সেক্ষেত্রে ওটাতেও কি মানে সেম ডিউরেশনেরই এটা এপ্লাই করতে হবে? না, না ওটা এপ্লাই করার দরকার নেই। ওটা এপ্লাই করলে সমস্যা হয়ে যাবে। কালো হয়ে যাবে যখন না, কিন্তু স্যার এই মেন যে ভিডিওটা ওটা ব্ল্যাক থেকে স্টার্ট হচ্ছে, শুরু থেকে যদি থাম্বনেইল এর এটা দেখা যায় তাহলে প্রবলেম হবে না? না আমরা ওইটাই ক্রিয়েট ওপর করতে চাইছি? দেখুন ওপরের লেয়ারে কোনো কিছু দিলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আপনি যেটা বলছেন এখানে যারা বাকিরা একদম বিগিনার আছে তাদের জন্য এটা বোঝা ইম্পসিবল হয়ে যাবে। তো এই ধরনের কিছু থাকলে আমাকে ফোন করে নেবেন। ঠিক আছে? এটা কি আপনি পরে দেখাবেন স্যার এই জিনিসটা? হ্যাঁ, দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। ওটা ইফেক্ট এর মধ্যে পড়ে তো ইফেক্ট এর ক্লাস যেদিন হবে দেখিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট আছেন দেবস্মিতা ম্যাম। আপনি একটু মাইকটা অন করবেন। হ্যালো স্যার, হুম। বলছি প্রথমে আপনি যে ভিডিওগুলো অ্যারেঞ্জ করে দেখাচ্ছিলেন না যে কোনটা কোনটার পরে নেবো, এরকম জায়গাটা একটা অ্যারেঞ্জ করা যায়, ওটা কোথা থেকে করলেন একবার বলে দিলে ভালো হয়। অ্যারেঞ্জ আমরা কিছুই করিনি। আমরা জাস্ট নিজে দেখলাম যে কোন ভিডিওটার পরে কোনটা একটা বেসিক সেন্স মানে আমাদের হিউম্যান সেন্স থেকে ওটাকে কাজ করাতে হবে। যে কোনটার পরে আমি কোনটা নিতে পারি। তো সেটা নিজেকেই দেখে, দেখে বুঝে নিতে হবে এবং নেয়ার পরে টাইমলাইনে চলে এলে ওটা বোঝার উপায় যে এটা আমি ইউজ করেছি কিনা ওইটা নীল হয়ে যায়। ওই ফাইলের যে অডিও আইকন গুলো থাকে সেগুলো দেখবে নীল হয়ে যায়। নীল হয়ে গেল মানে সেটা আমার টাইমলাইনে চলে এসেছে অলরেডি। তো সেটা আর নেব না বারবার। এটাই ওখানে বোঝার উপায়। এছাড়া আর উপায় নেই। বা আরেকটা করা যেতে পারে ইউজ হয়ে যাওয়ার পরে সেটাকে বিন করে আলাদা একটা ফোল্ডারে ঢুকিয়ে নেওয়া যেতে পারে। তো এগুলো একটু বেশি অ্যাডভান্স হয়ে যাবে। তো এখন যেটুকু ৮টা ১০টা ফুটেজ নাও পরপর যেটাকে ওখানেই দেখে যেটা আগে পরে মনে হচ্ছে সেটাকে আগে পরে নিয়ে সাজিয়ে টাইমলাইনে কাজ করতে থাকো। এই জায়গাটা কোথা থেকে দেখছিলেন আপনি, ওইটা বুঝতে পারলাম না। ঠিক আছে একটু বলে থাকো ওই সোমনাথ বাবুর একটা আচ্ছা, প্রবলেম আছে তখন দেখিয়ে দেবো। ঠিক আছে। নেক্সট আছেন ফারুক বাবু। আপনি আপনার মাইকটা অন করবেন প্লিজ। স্যার, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই প্রজেক্ট প্যানেলে যখন হুম। প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করছেন, কন্ট্রোল ধরে করলে সেটা আর বিন আকারে খুলছে না। তো হুম। কন্ট্রোল ধরে সেটাকে সিঙ্গেল ক্লিক নাকি ডবল ক্লিক? একটাই ক্লিক। একটাই ক্লিক। আরেকটা কথা স্যার বলার ছিল, শর্ট ভিডিওতে যে থাম্বনেলটা ইউজ করছেন সেটা একটা ফটো, যাই হোক ফটো ইউজ করা যাচ্ছে, সেটা কি আমি আমার কোনো লোগো ইউজ করতে পারি যেটা আস্তে আস্তে বড় হতে হতে হয়তো কয়েক ফ্রেমের মধ্যে সেটা মানে হারিয়ে যাবে, তারপরে আমার ভিডিওটা চালু হয়ে যাবে, এভাবে কি কোনো কিছু? ওটাকে বলে লোগো ইন্ট্রো। মানে কোনো ভিডিওর আগে লোগো ইন্ট্রো। তো সেটা তুমি একটা লোগো ইন্ট্রো ভিডিও বানিয়ে রাখবে। সেটা 2 সেকেন্ড বা 4 সেকেন্ড যেটা তোমার থাকবে সেটাকে তুমি ভিডিওর আগে দিয়ে দেবে ব্যাস। তাহলে সেটাই চলবে। তো স্যার লোগো ইন্ট্রো ভিডিও গুলা কিভাবে বানায় এটা কি আপনি শেখাবেন নাকি সাপোর্ট টিমে কল করবো? যদি শেষ বলে দিন। লাস্ট যেদিন ক্লাস হবে টেমপ্লেট কিভাবে ইউজ করে কাজ করতে হয় অনেক সহজে বানিয়ে দেখিয়ে দেবো। লাস্ট দিন আমাকে বলবেন, লাস্ট যেদিন ক্লাস হবে 10 দিন বা 12 দিন যতদিনই ক্লাস হোক শেষ দিন দেখিয়ে দেবো লোগো ইন্ট্রো। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। নেক্সট আছেন রাকিব বাবু। আপনি এবার কথা বলতে পারেন স্যার। নমস্কার স্যার।
নমস্কার, বলুন। স্যার খুব সুন্দর আপনি বুঝিয়েছেন, আমি খুব ভালো বুঝতে পারছি। এখন স্যার বিষয় হলো আমার যে ভিডিওটা এনেছি প্রোগ্রাম প্যানেলে, সেখানে হুম। সাইডের পোর্শন কিছুটা কালো আসছে স্যার, মানে ফ্রেম সাইজ টাইজ গুলো সব ঠিকঠাক নেওয়ার পর সাইডের পোর্শনটা কিছু কালো আসছে, মানে আপনি এর আগেও ওটা বলেছিলেন যে হ্যাঁ, ওটা হচ্ছে মোশনটাকে ঠিক করতে হবে। স্যার আপনি এবার বলেছিলেন, আমি মনে হয় নোট করা হয়নি, সম্ভবত মিস করে গেছি কোনোভাবে, কাইন্ডলি যদি একটু বলতেন মানে স্টেপটা শুধু আমি ঠিক আছে, শুনে একটু নিতাম। ওয়েট করে যান, আমি বলে দেবো। ওকে স্যার, ওকে স্যার। স্যার আর একটা কথা, হ্যালো বলুন। স্যার, প্রোগ্রাম প্যানেলে যে স্ক্রিনশট নিলেন না, স্ক্রিনশট মানে ছবিটা যেটা নিলেন, হুম। নিচের দিকে যতগুলো আমার আছে, যেমন অ্যাড মেকার আছে, তারপর মার্কিন আছে, মার্কার, ওটা নিচের দিকে দুটো অপশন আপনার এক্সট্রা ছিল দেখলাম স্ক্রিনে। সেই সরি, দুটো ওটা আমি অ্যাড করেছিলাম, ওগুলো মার্জিন, সেভ মার্জিন, তো ওগুলো অ্যাড করা যায়, আমি দেখিয়ে দেবো পরে ফোনে আচ্ছা, যখন আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন স্যার, যেখান থেকে আপনি স্ক্রিনশট টাইপে নিলেন ওখান থেকে আমি ক্লিক বুঝতে করে পেরেছি, ছবিটা। ওখানে ওখানে দুটো জিনিস এক্সট্রা ছিল, মার্জিন বলে হ্যাঁ একটা হ্যাঁ জিনিস হ্যাঁ হয় এক্সট্রা। তো আমাদের হ্যাঁ হ্যাঁ কাজের সুবিধার্থে অনেক সময় লাগতে পারে, তখন আরো কিছু এক্সট্রা টুল থাকে, তো হ্যাঁ, সেইগুলো। কেননা আমি আপনার কম্পিউটারটা আমার সামনে খুলে রেখেছি, অলরেডি আপনার ক্লাস করছি, এটা বললাম। ঠিক আছে স্যার, ঠিক আছে, একটু কাইন্ডলি বলে দেবেন। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। নেক্সট আছেন শুভ বাবু। আপনি আপনার মাইকটা অন করুন। হ্যালো। বলুন। হ্যালো স্যার, বলছিলাম যে আমি প্রথম থেকে দুটো ক্লাস আমি মিস করে গেছিলাম। হুম। ঠিক আছে? তো আপনাদের যে সফটওয়্যারটা রয়েছে না, তো আমি আমি এই সফটওয়্যারটা খুঁজে পাচ্ছি না কোনো কিছুতে। ঠিক আছে? এই কারণে আমি আমি প্র্যাকটিস করতে পারি, কিন্তু আমার সবকিছু খাতায় নোটস করতে হচ্ছে। যদি একটু কাইন্ডলি বলতে পারেন যে সফটওয়্যারটা আমি পাবো কিভাবে, তাহলে তো খুব ভালো হয়। দেখো, কমেন্টে একটা সাপোর্ট টিমের নাম্বার দেওয়া রয়েছে, আমার নাম্বার রয়েছে, তার হুম। সাথে আরো 5 জনের নাম্বার রয়েছে। যে কোনো একটা নাম্বারে তুমি ফোন করো, তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবে ওরা, এবং সেই লিঙ্কটা তুমি আচ্ছা, ডাউনলোড হয়ে গেলে তারপর ওদেরকে আবার ফোন করবে, তোমাকে ইনস্টলেশন প্রসেস বলে দেবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ওকে স্যার, থ্যাংক ইউ। আর আজকে যখন থাম্বনেইলটা যখন আমি আরেকবার কমেন্ট করেছিলাম আপনাকে থাম্বনেইলটা করতে। এবার ধরুন থাম্বনেইলের উপরে আমি আমার নামের কিছু একটা লোগো বসাবো। হুম। ঠিক আছে? তো ওইটাকে ওইটা ওইখানে আমি এড করব কি করে? ওখানে তোমাকে থাম্বনেইলে অ্যাড করে দিতে হবে, প্রথমে আবার একটা থাম্বনেইলের ছবি নিয়ে অ্যাড করে দিতে হবে। তুমি একটু ওয়েট করে যাও, আমি মা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। ওকে স্যার, ওকে। ওকে। দেন আছেন রক ডিডি। একটু মাইকটা অন করবেন। স্যার, আজকের ক্লাসটা খুবই ভালো লাগলো আর বুঝতেও পেরেছি, কিন্তু মানে যখন কাজে করতে নেমেছি কয়েকটা জিনিস বুঝতে অসুবিধা হয়েছে। যেমন সিকোয়েন্সে ধরুন আমি নো ফিল্ডস বলে একটা অপশন আছে, ওই ফিল্ডসে আমি ওটা নো ফিল্ডস করে যদি ওকে করে দেই, ওটাই কি কোনো প্রবলেম হবে? সিকোয়েন্সের ভিতর বলুন। ফিল্ডস। সিকোয়েন্স, হ্যাঁ ফিল্ডস বলে পিক্সেল অ্যাসপেক্ট রেশিওর নিচে ফিল্ডস বলে একটা অপশন আছে, ওটা ওটা আমি আপনি আফটার বলে আপার ফিল্ড ফার্স্ট বলে লেখা আছে, ওটা আপনি আপার ফিল্ড ফার্স্ট করে রেখেছেন, আমি নো ফিল্ডস করে সেভ করে দিয়েছি, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে? প্রবলেম কিছু হবে না, তো ওটা যেটা বাই ডিফল্ট সেটিংস থাকে তুমি সেটাই রাখার চেষ্টা করো। ঠিক আছে? শুধু স্কোয়ার পিক্সেলটা দেখে নেবে। ঠিক আছে? স্কোয়ার পিক্সেল আছে কিনা, ওগুলো কিছু চেঞ্জ হলে অসুবিধা হবে না। হয়তো ভিডিওর কোয়ালিটিতে একটু প্রবলেম পড়তে পারে, যেমন অডিও। ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও কোয়ালিটির এনহ্যান্সিং এর অনেক জিনিস থাকে, মানে ডিসপ্লেতে আমরা কিভাবে দেখবো কোয়ালিটিটা, মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নিচেরটা থাকে অডিও, তো ওগুলো যা আছে অ্যাজই রাখার চেষ্টা করো, চেঞ্জ করার দরকার নেই, কিন্তু ওটা যেন স্কোয়ার পিক্সেল থাকে, ফ্রেম সাইজটা যেন ঠিক থাকে, আর টাইম বেসটা যেন 25 বা 30, বা তোমার যদি 60 প্রয়োজন হয় তুমি নেবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রবলেম বলতে ওই টাইমলাইনের ভিতরে কন্ট্রোল প্লাস মারতে বললেন না, মানে এমনি সরি, শুধু শুধু প্লাস আর মাইনাস, কন্ট্রোল না। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে স্যার, এইটুকুনি। হুম। গুড নাইট। হুম। হুম। নেক্সট আছেন আশিস বাবু। আপনি একটু মাইকটা অন করুন। হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি স্যার ভালো আছেন তো? ভালো আছি, বলো। খবর কি? হ্যাঁ, হ্যাঁ বলছিলাম স্যার, ধরুন আমি টাইম লাইনে কোনো কাজ করলাম, যদি আমার কোনো ভুল হয় তাহলে হুম। আমি ওটা কিভাবে আমি ওই ভুলটাকে সংশোধন করতে পারবো? ওটাকে জাস্ট কিবোর্ডে ধরে ডিলিট করে দাও, যে জায়গাটা মনে হচ্ছে প্রবলেম সেটাকে ডিলিট করে পরেরটাকে আবার কাছে টেনে দাও, দেখবে জুড়ে যাবে। হুম, আচ্ছা, আচ্ছা।
ওইটা। আর আপনি একটা বলেছিলেন যে কন্ট্রোল জেড নাকি কি একটা বলেছিলেন, আমি যদিও এখন ইউজ করিনি। কন্ট্রোল জেড করলে একটা ব্যাকে চলে আসবে, ব্যাক হতে থাকবে, মানে হ্যাঁ হ্যাঁ, ওই আন্ডুটাই বলছিলাম। স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড হতে থাকবে। শিফট আচ্ছা কন্ট্রোল জেড আর কন্ট্রোল জেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর একটা কথা, ওই যে আপনি যেটা বললেন যে ওই রিলস ভিডিও, আমি যদি কোনো ফোন থেকে, আমার যে ফোন থেকে আমি রিলস এর আমি হয়তো কোনো একটা ভিডিও আমি করলাম, সেখান থেকে আমি একটা বানালে, এরকম ভাবে বানালে হবে তো? হবে, কেন হবে না? তুমি ফোন থেকে রিল বানাও, দিয়ে এনে এখানে বানাও, প্রিমিয়ার এডিট করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে স্যার। গুড নাইট। নেক্সট আছেন পলাশবাবু। পলাশবাবু, আপনি আপনার মাইকটা অন করুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। থ্যাংক ইউ ফর দিস এক্সিলেন্ট সেশন স্যার। খুব ভালো লাগছে। আমি 5 দিনই ক্লাস করেছি। মানে আমি ভিডিও এডিটিং কিছুই জানতাম না, কিন্তু সবকিছুই এখন বুঝতে পারছি। জাস্ট দুটো জিনিস নিয়ে আমার একটু জানার ইচ্ছা আছে। আগের দিন আপনি বলেছিলেন ডাউনলোড করার সময় ওটা অটোমেটিক্যালি যেটা ডাউনলোডে সেভ হচ্ছে ওটা ফোল্ডারে সেভ করা যায়। হুম। ওটা স্যার আপনি বলেছিলেন একটু দেখাবেন, ওটা একটু যদি দেখিয়ে দেন তাহলে একটু সুবিধা হয়। এটা তো অলরেডি ওই দিন শেষেই আমি দেখিয়ে দিয়েছি, বাকিদের জিজ্ঞাসা করুন দেখিয়েছিলাম আচ্ছা কি। আচ্ছা, এনি হয়তো মিস হয়ে গেছে আমার। তো ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। আর আরেকটা জিনিস স্যার, ওভার রাইটটা একটু যদি দেখান স্যার। ওভার রাইটটা ঠিক আছে, একটু ওয়েট করে যান, শেষে আমি দেখিয়ে দেবো। নক করবেন যে কোন দুটো জিনিস, ঠিক আছে? সরি, কমেন্ট নেই ওকে আমাকে। স্যার, ওকে, ওকে ঠিক স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। নেক্সট। নেক্সট আছেন সৌরভবাবু। সৌরভবাবু, আপনি আপনার মাইকটা অন করুন। হ্যাঁ স্যার, ক্লাস ভালো লাগছে খুব। আর আপাতত এখন কোনো প্রবলেম নেই, যদি নেক্সটে কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবো। থ্যাংক ইউ স্যার এত সুন্দর ক্লাসের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। মন দিয়ে ক্লাস করো, কদিন প্র্যাকটিস ফাইল কমিউনিটিতে দাও, ঠিক আছে? শিওর স্যার, শিওর। ঠিক। ওকে, নেক্সট আছেন দীনবন্ধু বাবু। হ্যাঁ, নমস্কার। নমস্কার। স্যার, সত্যি ক্লাস দুর্দান্ত হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার আমি পার্সোনালি খুব একটা এগোইনি এখনো পর্যন্ত, আমি ইনস্টল করতে পারিনি। আমার ওই ল্যাগিংটা হচ্ছে, আমি সেটা বললাম, বাট আমি সাপোর্ট টিমে এখনো কানেক্টও হতে পারিনি। তো ইস্যুটা হচ্ছে স্যার, ১০ দিনই কি ক্লাস পাবো? মানে ১০ দিনের পরে ব্যাপারটা কি দাঁড়াতে পারে? মানে আমাদের তো এরপর থেকে তো আর শেষ বলে কিছু মানে আমরা ভাবতে পারছি না যে শুরুটা করছি বা হয়েছে। আ এখনো পর্যন্ত কখনো YouTube এর জন্য মানে নিজে পার্সোনালি একটা ভিডিও কাট করে রেডি করে প্লেস করব, মানে আপলোড করব। এই জায়গাটাও ভেবে উঠতে পারছিলাম না। মানে সবই অ্যাপ্লিকেশন ঘাঁটছি, কিন্তু কোন কিছুই আর সেটআপ এ আসছে না, আনতে পারছি না। তো জিনিসগুলো এগোচ্ছে। আজকে একটা জিনিস খুব জানার ছিল। আমি অপেক্ষায় ছিলাম যে আপনি FPS কনসেপ্টটাকে, এই যে ৩ টে বা ৫ টা ভিডিওর সেগমেন্টকে এড করলেন, এখানে FPS এর ইউটিলাইজেশন টাকে যদি একটু বোঝাতেন, মানে আ ফ্রেম পার সেকেন্ড কনসেপ্টটা ক্লিয়ার। ওটাতে প্রবলেম নেই স্যার। কালকে যেটা আমি তুলেছিলাম ব্যাপারটা, আমি আজকেও অনেকটা ভাবলাম যে এটা তাহলে ইউটিলাইজেশন টা কি হচ্ছে? FPS এর কনসেপ্টটার এত ডিপ জিনিস বলা হয় FPS কে আ আ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা আ কি বলবো, মানে এই আপডেশন ইন্ডাস্ট্রিতে FPS টা নাকি বিশাল একটা ব্যাপার। তো এটার ইউটিলাইজেশন টা কি, আমি সেটা এখনো বুঝতে পারিনি। আর আজকে আমি খুবই চাইছিলাম যে এটা হয়তো ডিসকাস হবে, কারণ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তো ওই যে ফ্রেম গুলো আমরা, যে আপনি যে রিলস টা বানালেন, ওটারই যে স্লট গুলো, ওই স্লটের ক্ষেত্রে FPS এর মানে কিভাবে কাজে লাগাচ্ছেন বা কি ইউটিলাইজ হচ্ছে? এই জায়গাগুলো একটু। আমি লাস্ট যে ১০ টা বা ৫ টা ফ্রেম লাগাতে বললাম একটা ফটোর জন্য, তো হ্যাঁ, হ্যাঁ। ওখানে তো আমি কোনো সেকেন্ড লাগালাম না, ওখানে তো ফ্রেম লাগালাম। তো এটাই হ্যাঁ, তো ফ্রেমের ইউটিলাইজেশন। বলুন না, একটু ডিসকাস করুন না। আমি সত্যি বলছি, আমি FPS তো খুঁজছি। এটাই তো না, এটাই তো ফ্রেমের ইউটিলাইজেশন। আমি ৫ টা ফ্রেম ওখানে লাগলাম। আমি তো লাগালাম ফ্রেম, আমি তো ওখানে কোনো মিনিট লাগালাম না। আমি যদি প্রিমিয়ার প্রোতে মানে ফ্রেমের কনসেপ্টটা না থাকতো, তাহলে তো ওটা ১ সেকেন্ড ভিডিওই লাগাতে হতো আমাকে। তার নিচে তো আমি করতে পারতাম না। তো এটাই ইউটিলাইজেশন। ওকে। দেখুন, সব জিনিসের যে প্রত্যেকটা জায়গাতে ইউটিলাইজেশন, এটার কোনো মানে নেই। আপনাকে যদি আমি ফ্রেম না বোঝাতাম, ফ্রেম সাইজ না বোঝাতাম বা FPS না বোঝাতাম, প্রিমিয়ার শুরু করতাম, আজ যে আপনি প্রশ্নটা করছেন আমাকে, এটাও আপনি করতে পারতেন না। তো না, এটাই এর ইউটিলাইজেশন।
ঠিক কথা। না স্যার আমি জানতে চাইছি এফপিএস না, আপনি এই যে প্রশ্নটা করছেন এটাই এর ইউটিলাইজেশন। আপনার মধ্যে একটা কিউরিওসিটি জাগিয়েছে, এটাই এর ইউটিলাইজেশন। থ্যাংক ইউ স্যার অবশ্যই। স্যার আমি বলতে চাইছি ওর সাথে কি কোনো ভিডিও স্পিডের বা কোনো মুভমেন্টের মানে ধরুন একটা স্লো-মো চলছে। স্লো-মোর ক্ষেত্রে কি এফপিএসটা effectiveness থাকবে? মানে আমরা কি কনসেপ্টটা কি ক্লিয়ারলি ব্যাপারটাকে সেন্স করতে পারবো স্লো-মোতে? এফপিএস মানে কনসেপ্টটাকে স্পেসিফিক্যালি মানে আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন তো? মানে আমি বোঝাতে পারছি কি জিনিস মানে দেখুন আপনাকে একটা কথা বলি। টা? আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের ভিতরে অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। তাই তো? হুম, হুম, হুম। এটা আমরা ছোটবেলায় পড়েছি। আমরা কি করে বুঝবো যে কোনটা অক্সিজেন, কোনটা কার্বন ডাই অক্সাইড? এটার একটু এক্সপ্লেনেশন টা যদি আমাকে দেন। হ্যাঁ, সে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এ বোঝানো যায় বৈকি। অবশ্যই তাহলে তার সায়েন্টিফিক্যালি সেইভাবে তাকে তাহলে সেগুলো এবার আপনাকে যদি আমাকে এফপিএস বোঝাতে হয়, আমাকে সায়েন্টিফিক্যালি প্রুভ করতে হবে। আপনি যদি ছোট জিনিসে না বুঝতে পারেন তাহলে আমাকে সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে। তাছাড়া আমার কোনো উপায় নেই। আপনি যে কোয়েশ্চেনটা করছেন এটার অ্যাকচুয়ালি ওরকম অপশনস। না অক্সিজেন আমি নিচ্ছি সেজন্যই বলছি স্যার। আমি না, বলছি না ১০ দিনের মধ্যে যদি ব্যাপারটা ক্লিয়ার না হয় তা আপনাকে পাবো তো ১০ দিন পরেও। সেটা তো আপনি পাবেনই। সেটা নিয়ে কোনো ফ্যাক্ট না। কিন্তু আপনার প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। কিন্তু আমি যদি বলি এখন যে আমি কার্বন ডাই অক্সাইড নিচ্ছি, অক্সিজেন বার করছি নাক থেকে। তো এটা তো মানে একদম বোকা প্রশ্ন না? তো কাইন্ড অফ সেরকম হয়ে যাচ্ছে ম্যাটারটা। আমরা